বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা অব্যাহত রয়েছে। এই পর্যায়ে আলোচনা অংশগ্রহণ করবেন আসন নম্বর 322, মহিলা আসন নম্বর 22, মুসাম্মদ শাম্মী আক্তার। মুসাম্মদ শাম্মী আক্তার, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে। কয় মিনিট? বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ভালোবাসার, সেবা করার এবং জনগণের পক্ষে কথা বলার সুযোগ দান করেছেন। আমি খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে জনগণের প্রত্যক্ষ ভোটে একটি ভাইব্রেন্ট পার্লামেন্টের সদস্য হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমাকে দ্বিতীয়বারের মতো মনোনয়ন দেওয়ার জন্য দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, দলের মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্যবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক, দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে। পরম মমতায় গভীর শ্রদ্ধা জানাই প্রিয় নেত্রী, দেশনেত্রী, সদ্য প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদেরকে। আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানের সকল সাহসী ছাত্র জনতাকে, যাদের রক্ত, ত্যাগ, সাহস ও বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সুগম করেছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় জনগণের জীবন, জীবিকা ও ভবিষ্যৎকে কেন্দ্র করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থ বছরের বাজেট প্রস্তাব করেছেন। প্রস্তাবিত বাজেটের মোট ব্যয় 9,38,000 কোটি টাকা, উন্নয়ন ব্যয় 3,16,075 কোটি টাকা, আর বাজেট ঘাটতি হচ্ছে 43,000 কোটি টাকা। অর্থাৎ এটি শুধু একটি হিসাব নয়, এটি অর্থনৈতিক পুনর্গঠন, কর্মসংস্থান বৃদ্ধি এবং জনকল্যাণের একটি কাঠামো। মাননীয় স্পিকার, বাজেটের যে শিক্ষা খাতে যে বরাদ্দ দেওয়া হয়েছে, আমি সেটি নিয়ে কথা বলতে চাই। মাননীয় স্পিকার, শিক্ষা খাতে এই বাজেট ভবিষ্যৎমুখী। বাজেটের বক্তৃতায় বলা হয়েছে শিক্ষাকে শুধু সনদ অর্জনের মাধ্যম হিসেবে দেখা হচ্ছে না, বরং মানব সম্পদ উন্নয়ন, সামাজিক ন্যায় বিচার এবং কর্মসংস্থান ও অর্থনীতির ভিত্তি হিসেবে দেখা হচ্ছে। কারিগরি বৃত্তিমূলক শিক্ষা, প্রযুক্তি নির্ভর শিক্ষা, দক্ষতা, নৈতিকতা, নেতৃত্ব এবং বাস্তবমুখী শিক্ষা, এসবের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষা খাতে বরাদ্দ ধারাবাহিকভাবে বৃদ্ধি করার লক্ষ্য রয়েছে। আমি মনে করি শিক্ষা ব্যয় নয়, এটি হচ্ছে সবচেয়ে লাভজনক বিনিয়োগ। মাননীয় স্পিকার, স্বাস্থ্য খাত হচ্ছে এই বাজেটের সবচেয়ে বড় মানবিক দিক। বাজেট বক্তৃতায় স্পষ্ট বলা হয়েছে অনেক মানুষ চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধ্য হচ্ছে, ফলে দেশের মুদ্রা বাইরে চলে যাচ্ছে, পরিবারগুলো নিঃস্ব হচ্ছে। এই বাস্তবতা বদলাতে প্রতিটি ইউনিয়নে একটি আধুনিক প্রাথমিক স্বাস্থ্য ইউনিট এবং শহরের প্রতিটি ওয়ার্ডে এক বা একাধিক প্রাথমিক স্বাস্থ্য ইউনিট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি ইউনিটের অধীনে 3টি কমিউনিটি লেভেল হেলথ সার্ভিস সেন্টার থাকবে। এটি গ্রামীণ ও নগর উভয় এলাকার মানুষের কাছে প্রাথমিক চিকিৎসা পৌঁছে দেওয়ার একটি সাহসী উদ্যোগ। একই সঙ্গে ডায়ালাইসিস ফিল্টারের ওপর 15% ভ্যাট এবং 5% অগ্রিম আয়কর প্রত্যাহার করা হয়েছে, যাতে কিডনি রোগীর প্রতিটি সেশনে 800 টাকা পর্যন্ত খরচ কমে। এটি শুধু রেয়াত নয়, এটি জীবন রক্ষার পদক্ষেপ। মাননীয় স্পিকার, কর্মসংস্থান সৃষ্টির দিক থেকেও এই বাজেট আশাব্যঞ্জক। 60,000 কোটি টাকার স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যার মধ্যে কৃষি ও গ্রামীণ অর্থনীতির জন্য 10,000 কোটি টাকা, সিএমএসএমই খাতের জন্য 5,000 কোটি টাকা, রপ্তানি বহুমুখীকরণের জন্য 3,000 কোটি টাকা এবং উত্তরবঙ্গকে কৃষি হাব হিসেবে গড়ে তোলার জন্য 3,000 কোটি টাকা রাখা হয়েছে। এর মাধ্যমে সরকারি হিসেব অনুযায়ী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 25 লক্ষেরও অধিক নতুন কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। এটাই হলো বাস্তব অর্থনৈতিক রাজনীতি, উৎপাদন, কর্মসংস্থান এবং প্রবৃদ্ধি। নবায়নযোগ্য জ্বালানি।
মাননীয় স্পিকার, নবায়নযোগ্য জ্বালানি ও কার্বন শিল্পনীতির ক্ষেত্রেও এই বাজেট সময়োপযোগী। সোলার ইনভার্টার, সোলার মডিউল, লিথিয়াম ব্যাটারি, ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম এবং ইলেকট্রিক যানবাহন উৎপাদনের ক্ষেত্রে কর শুল্ক সুবিধা দেওয়া হয়েছে। এর অর্থ আমরা শুধু আজকের জ্বালানির চাহিদা নয়, আগামী দিনের জ্বালানি নিরাপত্তা এবং পরিবেশ সুরক্ষা ও বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের কথাও ভাবছি। একটি দায়িত্বশীল রাষ্ট্রের জন্য এই ধরনের কৌশল অপরিহার্য। মাননীয় স্পিকার, মুদ্রাস্ফীতি হচ্ছে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মানুষ বাজেটের টেবিল দেখে না, মানুষ বাজারে যায়। তাই বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো উৎপাদন ব্যয় কমানো। কৃষিখাতে সার, বীজ, সেচ এবং যান্ত্রিকীকরণের সহায়তা দেওয়া হয়েছে। বিশেষ করে জিঙ্ক অ্যাশের ওপর আমদানি শুল্ক প্রত্যাহার, পোলট্রি, ডেইরি ও ফিশ ফিডের 3টি নতুন কাঁচামালের নতুন শুল্ক এবং পোলট্রি যন্ত্রপাতির 5টি প্রয়োজনীয় উপকরণের শুল্ক শতাংশ নামিয়ে আনা হয়েছে। এই সমস্ত পদক্ষেপ উৎপাদন খরচ কমাবে। উৎপাদন খরচ কমলে সরবরাহ বাড়ে, বাজারে সরবরাহ বাড়লে চাপ কমে। এটাই হচ্ছে মূল্যস্ফীতি কমানোর বাস্তব পথ। মাননীয় স্পিকার, আমি কিছুদিন আগে লক্ষ্য করেছি মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করা কালে বলেছেন যে এখনও যদি এক্স-রে করা হয় তার মেরুদণ্ডের হাড়টি বাঁকা হয়ে জোড়া লেগেছে, সেটি তিনি দাবি করেছেন এবং দেখা যাবে যে বাঁকা হয়ে জোড়া লেগেছে। তিনি বলেছেন যে তিনি প্রতিশোধ নিতে চান না। মাননীয় সদস্য, জি মাননীয় সদস্য একটু ধৈর্য শুনেন। আপনাকে আরো 3 মিনিট সময় বাড়িয়ে দেয়া হলো। আমি যে কথাটি বলতে চাই মাননীয় স্পিকার, তিনি দাবি করেছেন যে তার মেরুদণ্ডের হাড়টি বাঁকা হয়ে জোড়া লেগেছে। তিনি বলেছেন যে তিনি প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না, এটি থেকে তিনি বেরিয়ে আসতে চান। এটি অবশ্যই একটি দেশের জন্য, রাজনীতির জন্য ইতিবাচক দিক। কিন্তু মাননীয় স্পিকার, প্রতিশোধ না মানে বিচারহীনতা নয়। আমরা চাই ১/১১ সরকারের সময়ে তার উপরে যে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে যে নির্যাতন সংগঠিত হয়েছে, এই ঘটনার মুখোশ উন্মোচন করা হোক এবং এই ঘটনার আমি বিচার দাবি করছি মাননীয় স্পিকার। বিচার যদি না হয় তাহলে মাননীয় স্পিকার, বিচার যদি না হয় তাহলে পরবর্তীতে এই ঘটনা আবারও পুনরাবৃত্তি ঘটতে পারে বলে আমি আশঙ্কা প্রকাশ করছি। মাননীয় স্পিকার, আমাদের প্রধানমন্ত্রী, মানবিক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় এবং চায়নায় সফররত রয়েছেন। এটি অবশ্যই আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আত্মমর্যাদার একটি প্রতীক। এই প্রথম এটি তার বিদেশ সফর। এটি আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের এবং আত্মমর্যাদার একটি প্রতীক। আমরা জানতে পেরেছি সেখানে শ্রমবাজার উন্মুক্তকরণে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা বলতে চাই বিরোধী দলের বন্ধুরা যারা বলেন যে হচ্ছে সরকারের হাতে কি আলাউদ্দিনের আশ্চর্য চেরাগ আছে কিনা, আমি বলতে চাই সরকারের আলাউদ্দিনের আশ্চর্য চেরাগের চিন্তা না করে আসুন আপনারা মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করুন। আসুন আমরা সকলে মিলে এই বাজেট বাস্তবায়ন করি। যেই বাজেট প্রস্তাব করা হয়েছে এই দেশের জনগণের জন্য, এই দেশের কল্যাণের জন্য, এই দেশের সমৃদ্ধির জন্য। আসুন সকলে মিলে সেই বাজেট আমরা বাস্তবায়ন করি। এটি আমি বলতে চাই। মাননীয় স্পিকার, আমি হবিগঞ্জ 4 নির্বাচনী এলাকার চুনারুঘাটের সন্তান। হবিগঞ্জ 4 নির্বাচনী এলাকার দুটি থানা নিয়ে এই আসনটি করা হয়েছে। দুটি থানার মধ্যে চুনারুঘাট এবং মাধবপুর থানা হবিগঞ্জ জেলার একমাত্র আসন যেটি কিনা সীমান্ত দ্বারা পরিবেষ্টিত, মানে পার্শ্ববর্তী সীমান্ত এলাকা দ্বারা এই আসনটি পরিবেষ্টিত। সেই কারণে দেখা যায় যে অবাধে মাদক আসতেছে পার্শ্ববর্তী দেশ থেকে। এই মাদকের বিরুদ্ধে আমি আমার প্রতিবাদ জানাই এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে চাই যে পর্যাপ্ত অভিযান চালিয়ে এই মাদক যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে আমাদের যুব সমাজ ধ্বংস হবে, দেশ ধ্বংস হবে। মাননীয় স্পিকার, আমি আমার থানা চুনারুঘাটের রামগঙ্গা চা বাগানের বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই। রামগঙ্গা চা বাগানের যে ধ্বংস বা ধস নেমেছে, পাহাড়ের যে ধস নেমেছে চা বাগানের, সে ধসের কারণে পুরাতন যে হাইওয়ে রোডটি, যেটা হচ্ছে আমাদের ঢাকা এবং চুনারুঘাট থেকে ঢাকার দিকে আসার যে রোডটি, সেটি
ঝুঁকির মুখে পড়েছে এবং সেটি ভেঙে যাবে। এই রাস্তাটি যাতে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন পাবনা 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নাজিবুর রহমান। জনাব মোহাম্মদ নাজিবুর রহমান, আপনার সময় 12 মিনিট। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মসজিদ আমাদের দুর্গ, গম্বুজ আমাদের হেলমেট, মিনারগুলো আমাদের বেয়নেট, আর ইমানদারেরা আমাদের সৈনিক। মাননীয় স্পিকার, এই কবিতাটি লেখার কারণে একজন রাজনীতিবিদকে কারাবরণ করতে হয়েছিল, তার দলকে নিষিদ্ধ করা হয়েছিল। আল্লাহর কি ইচ্ছা, সেই রাজনীতিবিদ রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন, এখনও বহাল তবিয়তে ক্ষমতায় আছেন। কথাটা এই কারণে বললাম, এই সংসদে মসজিদের রাজনীতি বন্ধের দাবি উত্থাপিত হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করারও দাবি উত্থাপিত হয়েছে। আপনার মাধ্যমে আমি বলতে চাই, এই ধরনের ফ্যাসিবাদী দাবি আগেও একটি দলের নেতাকর্মীদের আমরা করতে দেখেছি। আমরা দেখেছি আজকে জনগণ তাদেরকেই নিষিদ্ধ করে দিয়েছে। যাক, বাজেটের প্রসঙ্গে ফিরে আসি মাননীয় স্পিকার। এই যে আমরা সংসদ সদস্যরা বাজেট নিয়ে আলোচনা করছি, বিতর্ক করছি, বাস্তবে এই বাজেট নিয়ে আমাদের অংশগ্রহণ কতটুকু? আমাদের মতো সংসদীয় গণতন্ত্র যে সমস্ত দেশে আছে, আপনি নিজেও জানেন, আপনি যুক্তরাজ্যে দীর্ঘদিন ছিলেন, সে সমস্ত দেশে বাজেট প্রণয়নের ক্ষেত্রে সংসদ সদস্যদের অনেক বেশি সম্পৃক্ততা থাকে। যুক্তরাজ্যে অর্থ বিল সংসদে আসার আগে স্থায়ী কমিটিতে পরীক্ষা নিরীক্ষা হয়, তারপরে এটাকে ফ্লোরে আনা হয়। অন্য অনেক দেশে সাধারণ আলোচনার পরে বাজেটের বিভিন্ন বিষয়গুলা মন্ত্রণালয়গুলোতে, স্থায়ী কমিটিগুলোতে পাঠানো হয়, সেখানে বিস্তারিত পর্যালোচনা শেষে এটাকে পুনরায় সংসদে এনে পাশ করা হয়। অথচ আমাদের দেশে বাজেট প্রণয়ন কারা করেন? আপনারা করেন। আমরা নির্বাচিত সংসদ সদস্যরা এটা করি না। আমাদের সংসদ সদস্যদের ভূমিকা এখানে সীমাবদ্ধ থাকে কয়েক মিনিটের গলাবাজিতে মাননীয় স্পিকার। আমাদের এই বাজেট প্রণয়নের ক্ষেত্রে আমাদের ভূমিকা যে সীমিত শুধু সেটাই নয়, একই সাথে এই বাজেটের উপরে যেই বই ও বিলের কপিগুলো আমাদেরকে দেয়া হয়েছে, আমরা তার কতটুকু পড়ার প্রয়োজনীয়তা অনুভব করি মাননীয় স্পিকার। প্রাক্তন অর্থমন্ত্রী সাইফুর রহমানকে নাকি জিজ্ঞেস করা হয়েছিল বাজেটের যে ডকুমেন্টগুলো দেয়া হয় তার তিনি কতটুকু পড়েন, তিনি নাকি বলেছিলেন মাত্র 18% পড়েন। আমাদেরকে 17টি বই দেওয়া হয়েছে মাননীয় স্পিকার, প্রায় 4046 পৃষ্ঠা। একটি বই সাস্টেনেবল ডেভেলপমেন্টের উপরে যে বইটি দেওয়া হয়েছে, সেখানে পিছনে একটা QR কোড দিয়ে সংযুক্তিগুলা অন্য আরও ডকুমেন্ট বলা হয়েছে অনলাইন থেকে পড়া যাবে। এই যে ডকুমেন্টগুলা আমরা পড়িও না, পড়ারও প্রয়োজনীয় অনুভব করি না, কারণ এই বাজেট আমরা প্রণয়ন করি না। আমাদের ভূমিকা শুধু বাজেট পাশ করা, রবার স্ট্যাম্পের মতো। আমাদেরকে যদি সত্যিকার অর্থে সংসদীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আমাদেরকে এই সংস্কৃতির পরিবর্তন করতে হবে মাননীয় স্পিকার। বাজেট প্রণয়নে সংসদ সদস্যদেরকে সম্পৃক্ত করতে হবে, আইন করে মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটিগুলোতে এই বাজেট নিয়ে পর্যালোচনার ব্যবস্থা করতে হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সরকার দলীয় সংসদ সদস্যরা বলছেন এই বাজেট নাকি যুগান্তরকারী। আসলে কি সিরিয়াসলি মাননীয় স্পিকার? গত এক দশকের বাজেটগুলো যদি আমরা পর্যালোচনা করি, তাহলে কি দেখব? কিছু সংখ্যা এবং ভাষাগত পরিবর্তন ছাড়া কাঠামোগত কোনো বড় পরিবর্তন কি আসলেও হয়েছে? হয়নি মাননীয় স্পিকার। আমি দুঃখের সাথে সেজন্য বলছি, এই বাজেটও পূর্ববর্তী বছরের বাজেটগুলোর মতো গতানুগতিক, শুভাঙ্করের ফাঁকি, গণবিরোধী এবং আগামী বছরের লুটপাটের পরিকল্পনা মাননীয় স্পিকার। আমি প্রত্যেকটা পয়েন্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব কিভাবে শুভাঙ্করের ফাঁকি। মাননীয় স্পিকার, বলা হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। আসলেই কি মাননীয় স্পিকার? 1972 সালে আমাদের বাজেটের পরিমাণ ছিল 786 কোটি টাকা। সে সময় বলা হয়েছিল যেহেতু এটা বিসমিল্লাহ রিপ্রেজেন্ট করে, সেজন্য বরকতের জন্য রাখা হয়েছিল। এটা বিসমিল্লাহকে রিপ্রেজেন্ট করে না, সেটা ডিফারেন্ট ইস্যু মাননীয় স্পিকার। কিন্তু সে সময় স্বর্ণের ভরি কত ছিল? 160 থেকে 170 টাকা। সেটা আজকে বেড়ে 1400 গুণ বেড়ে হয়েছে 2,42,000 টাকা। সেই তুলনায় বাজেট কতটুকু বেড়েছে? 1200 গুণ বেড়ে হয়েছে 9,38,000 টাকা, 38,000 কোটি টাকা। সুতরাং মুদ্রাস্ফীতি হিসাব করলে বাজেটের পরিমাণ সেরকম বাড়েনি। এই বাজেটকে তাই সবচেয়ে বড় বাজেট বলা যাবে না, তবে এই বাজেটকে বলা যাবে সবচেয়ে বড় ঘাটতি বাজেট, সবচেয়ে বেশি ঋণ নির্ভর বাজেট মাননীয় স্পিকার। ঋণের ক্ষেত্রে বলা হচ্ছে এই ঋণের টাকা নাকি উচ্চ রিটার্ন সমৃদ্ধ খাতে বিনিয়োগ করা হবে। এটা নাকি লোন ঝুঁকি হ্রাসের একটা কৌশল। মাননীয় স্পিকার, অর্ধেকের বেশি অর্থাৎ 1,12,000 কোটি টাকা লোন নেওয়া হবে দেশীয় ব্যাংক থেকে। এই দেশীয় ব্যাংকগুলোর অবস্থা কি মাননীয় স্পিকার? আজকেও রিপোর্ট বেরিয়েছে
টাকা ছাপিয়ে ফের ধার দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, এক ইসলামী ব্যাংকে, যেই ব্যাংকে সরকার হাত দেওয়ার পরে জনগণ 4,000 কোটি টাকা উইথড্র করে নিয়েছে 7 দিনে, সেই ব্যাংকে 9,000 কোটি টাকা লোন দেওয়া হয়েছে। সেখান থেকে আপনারা কিভাবে 1,12,000 কোটি টাকা লোন নেবেন, নিয়ে দেশের অর্থনীতির কীরকম 12টা বাজাবেন, সেটাকে কিভাবে মেকআপ করা হবে, সেরকম কোনো কৌশল আমরা এই বাজেট বক্তৃতায় দেখিনি। মাননীয় স্পিকার, দেশের ভিতর থেকে আপনারা যখন লোন নেবেন তখন 12% সুদ দিতে হবে। এই সুদ কিভাবে আপনারা কোন উচ্চ রিটার্ন সমৃদ্ধ খাতে বিনিয়োগ করে রিটার্ন আনবেন সেটার ব্যাপারেও বাজেটে বলা হয়নি। মাননীয় স্পিকার, বিদেশ থেকে কম সুদে লোন পাওয়া যায়, এটা ঠিক। সরকার প্রায় লক্ষাধিক টাকার লোন বিদেশ থেকে আনবেন বলেছেন। সেক্ষেত্রে কার কাছ থেকে আনবেন, তারা কি শর্ত দিবে, সেগুলা কিভাবে ডিল করা হবে, সেই কৌশল বাজেটের কোনো ডকুমেন্টেশনে দেখলাম না। মাননীয় স্পিকার, লোন দেয় বিশ্বব্যাংক, লোন দেয় IMF, কিন্তু তাদের শর্তগুলো মানলে সরকার কি জ্বালানি খাতে ভর্তুকি দিতে পারবে, সরকার কি কৃষি খাতে ভর্তুকি দিতে পারবে, মুদ্রাস্ফীতির উপর নিয়ন্ত্রণ করতে পারবে? পারবে না মাননীয় স্পিকার। এই কারণে এই বাজেট শুধু শুভাঙ্করের ফাঁকি নয়, এই বাজেট অপরিকল্পিত, অস্বচ্ছ এবং বাস্তবায়ন অযোগ্যও বটে। মাননীয় স্পিকার, অর্থমন্ত্রী যখন কর ছাড়ের ব্যাপারে বলছিলেন তখন আমাদের ট্রেজারি বেঞ্চের সদস্যগণ মুহুর্মুহু টেবিল চাপড়াচ্ছিলেন, কিন্তু যখন ভ্যাটের উপরে আলোচনা করলেন সঙ্গত কারণেই সেই করতালিতে ভাটা পড়ে। কর আছে দুই ধরনের মাননীয় স্পিকার, আপনিও জানেন, প্রত্যক্ষ কর, পরোক্ষ কর। আমাদের 18 কোটি লোকের দেশে প্রত্যক্ষ কর দেন মাত্র 24 লক্ষ মানুষ, কিন্তু পরোক্ষ কর সেই ভ্যাটটা আমাদের আপামর জনসাধারণ দেন। এক্ষেত্রে একজন গরিব মানুষও যেই পরিমাণ ভ্যাট দেন, দরিদ্র মানুষও একই পরিমাণ ভ্যাট দেন। আমাদের দেশের ভিক্ষুকেরা চাল, ডাল, নুন, তেল কিনতে যে পরিমাণ ভ্যাট দেন, একজন কোটিপতিও একই পরিমাণে ভ্যাট দেন। তাহলে এই বাজেট গরিব বান্ধব হলো কীভাবে মাননীয় স্পিকার? আপনারা ভ্যাটের আওতা বাড়িয়েছেন, আপনারা গ্যাস সিলিন্ডার সহ 20টি আইটেমের উপর ভ্যাটের আওতা বাড়িয়েছেন। মাননীয় স্পিকার, অনেক কার্ডই তো দিচ্ছে সরকার, ভ্যাট মৌকুফের একটা কার্ড যদি গরিবদের জন্য দিত, গরিবদের অনেক উপকার হতো। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, কেউ কেউ বলছেন এই বাজেটে নাকি কালো টাকা সাদা করার কোনো সুযোগ রাখা হয়নি। কালকেও এটা নিয়ে আলোচনা হয়েছে। আমরা যে বাজেট ডকুমেন্টগুলো পড়ি না পড়েই বক্তৃতা দেই, তার এটা একটা প্রকৃষ্ট উদাহরণ। এই যে বাজেট অর্থ বিলটা দেয়া হয়েছে, এর 124 নম্বর পৃষ্ঠায় 152 নম্বর ধারায় সেই সুযোগ দেয়া হয়েছে আবাসন খাতে কালো টাকাকে সাদা করার। এই কালো টাকাকে সাদা করার সুযোগ দেওয়ার সবচেয়ে বড় ভুক্তভোগী হবে মধ্যবিত্ত শ্রেণী, যারা তাদের সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি ফ্ল্যাট বা মাথা গোজার ঠাঁই কিনতে চান। তাই আমি এই বাজেটকে মধ্যবিত্তের জন্য স্বস্তি নয়, বরং অতিরিক্ত চাপের বাজেট বলে মনে করি। প্যারাডক্সিক্যালি মাননীয় স্পিকার, বাজেটে জনগণের স্বস্তি প্রদানের উদ্দেশ্যে বলা হয়েছে কিডনি ডায়ালিসিস ফিল্টার আমদানিতে 5% অগ্রিম কর মৌকুফ করা হবে। এতে কিডনি ডায়ালিসিসের খরচ 800 টাকার মতো কমে যাবে, মোটামুটি 2000 টাকায় নেমে আসবে। মাননীয় স্পিকার, এই বাজেট দেওয়ার 2 দিন আগে একটি হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে, 8 দিন হসপিটাল। সেখানে গরিব মানুষদেরকে মাত্র 250 টাকায় কিডনি ডায়ালিসিস করতে দেয়া হতো। হাসপাতালটি বন্ধ হওয়ার পরে গরিব মানুষ, রিক্সাওয়ালাদের কান্না হাজারি আমরা দেখেছি। মাননীয় স্পিকার, গরিবের সস্তায় চিকিৎসার একমাত্র অবলম্বনকে বন্ধ করে ডায়ালিসিসের কর মৌকুফ, এটা কি গরু মেরে জুতা দান বললে খুব অন্যায় হবে? মাননীয় স্পিকার, এই বাজেটে উন্নয়নের অনেক বড় বরাদ্দ রাখা হয়েছে, কিন্তু প্রশ্ন হলো এই অর্থ কাজে লাগানোর মতো সক্ষমতা আমাদের কতটুকু আছে, সেটা কি যাচাই হয়েছে কিনা, আর কতটুকু লুটপাট হবে? আমরা যারা তৃণমূলে কাজ করি তারা জানি এডিপির বরাদ্দের 50%ও উন্নয়নের কাজে লাগে না। আমাদের সংবিধানে উন্নয়নের বরাদ্দ কিভাবে খরচ হবে সেটার হিসাব সংসদে অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের মাধ্যমে দেয়ার বাধ্যবাধকতা রয়েছে। সংবিধানের 90 ধারা, 132 ধারা, সরকারি অর্থ এবং বাজেট ব্যবস্থাপনা আইনের 2009 সালের 17তম ধারায় এই বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু মাননীয় স্পিকার, এই আইনের ফাঁক গলে এই হিসাব সময় মতো কখনোই দেয়া হয় না। 6 বছর পরে হিসাব দেয়া হয়। আমাদের সামনে 2018 সালের হিসাব রয়েছে, 19, 20, 21, 22, 23, 24, 25 সালে এই বাজেট কিভাবে ব্যবহৃত হয়েছে তার কোনো হিসাব আমাদের সামনে নেই। এই হিসাব ছাড়া, এই ধরনের অ্যাকাউন্টেবিলিটি ছাড়া এরকম বড় বরাদ্দ, এটা কি হরিণ লুটের পথ খুলে দিবে না? মাননীয় স্পিকার, দুর্নীতি আর লুটপাট যদি আমরা ঠেকাতে পারতাম তাহলে এরকম ধার করে বিরিয়ানি খাওয়ার মতো এত বেশি লোন নিয়ে আমাদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে হতো না। এক্ষেত্রে একটা উদাহরণ দেব মাননীয় স্পিকার, আমাদের চিনি শিল্প আমাদের দেশে দীর্ঘদিনই লস প্রজেক্ট। আমাদের এক্সপার্টরা বলেন যেহেতু আখে আমাদের চিনির কনসেন্ট্রেশন কম, তাই এটা লাভের মুখ দেখে না। 2001 সালে যখন জোট সরকার ক্ষমতায় ছিল সেই সময় প্রথম দিকে
এই সুগার ইন্ডাস্ট্রির লস ছিল 1.18 বিলিয়ন টাকা মাননীয় স্পিকার। পরে আমার শহীদ পিতা মাওলানা মতিউর রহমান নিজামী যখন শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন, দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিলেন, আমরা দেখলাম এই লস কমে পরের 3টি বছর এই শিল্প লাভের মুখ দেখলো। প্রতি বছর 700 মিলিয়ন করে প্রফিট করেছে। কিন্তু মাওলানা নিজামী যেদিন দায়িত্ব ছাড়লেন তার পরের বছর এই খাতটি আবার লসের মুখে পড়ে। আরেকটি ঘটনা শুনেছি মাননীয় স্পিকার, সত্য মিথ্যা মাননীয় প্রধানমন্ত্রী বলতে পারবেন, মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে নাকি একটা হোটেল থেকে দুপুরের খাবার সাপ্লাই করা হতো, সেটার নাকি খরচ নেওয়া হতো মাথা পিছু 950 টাকা করে। তিনি তার বাসভবন যমুনাতে এটা রান্না করে খাবার ব্যবস্থা করেছেন, খরচ নেমে এসেছে 150 টাকায়। আমাদের দেশের হরিণ লুট কীভাবে হয় তার এটা একটা প্রকৃষ্ট উদাহরণ। এ ধরনের হরিণ লুট আমরা অনেক দেখেছি। আমরা দেখেছি পদ্মা সেতু, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল, কীভাবে হরিণ লুট হয়েছে। একই পদ্ধতিতে একইভাবে যদি অ্যাকাউন্টেবিলিটি সক্ষমতা যাচাই ছাড়া এরকম বরাদ্দ দেওয়া হয়, তাহলে এই বাজেটকে লুটপাটের পরিকল্পনা বললে কি খুব অন্যায় হবে মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, আমাদের গত বছরের বাজেটের সবচেয়ে বড় অংশ খরচ হয়েছে সুদ পরিশোধে। মাননীয় স্পিকার, আমাকে একটু 2 মিনিট বাড়িয়ে দিবেন। এই বছর সংখ্যার দিক দিয়ে আরও বেশি সুদ দিব। গত 15.5% দিয়েছিলাম আমরা আমাদের বাজেটের, এই বছর 13% দেখানো হচ্ছে। কিন্তু যেহেতু বাজেটের পরিমাণ বেড়ে গিয়েছে, সংখ্যা বাড়লেও শতকরা হিসাবে একটু কম দেখা যায়। মাননীয় স্পিকার, আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলাম প্রিয়, আমরা আল্লাহকে ভয় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি তোমরা সুদকে ছেড়ে না দাও ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। মাননীয় স্পিকার, আমরা আল্লাহ ভীরু মানুষ, সুদের বোঝা মাথায় নিয়ে আমরা আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই না। সরকারকে কে অধিকার দিল আমাদেরকে যুদ্ধে নামিয়ে দেওয়ার? এক্ষেত্রে সরকার বলতে পারেন, সুদের বোঝা তো আমাদের মাথায় আগের থেকেই ছিল। সেক্ষেত্রে আপনারা এটা না বাড়ালেও পারতেন। আপনারা যদি দুর্নীতিকে কন্ট্রোল করতে পারতেন, আমাদেরকে সুদ ভিত্তিক এই লোন নিতে হতো না। মাননীয় স্পিকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পথ দেখিয়ে দিচ্ছেন, ইন কানা যু উসরাতিন ফানাজিরাতুন ইলা মাইসারা। আমরা যদি অভাবগ্রস্ত হই, আগের থেকে ঋণগ্রস্ত হই, তাহলে আমাদেরকে এই ঋণ থেকে, সুদ থেকে পর্যায়ক্রমে বেরিয়ে আসতে হবে। আমরা যদি পদক্ষেপ নেই মাননীয় স্পিকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ সাহায্য করবেন। মাননীয় স্পিকার, এক্ষেত্রে জাকাত আমাদের দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখতে পারে। একটা গবেষণায় দেখা গিয়েছে এই জাকাত থেকে 2 লক্ষ কোটি টাকার বেশি আয় করা সম্ভব। মাননীয় স্পিকার, কিন্তু একটা সমস্যা রয়েছে, এদেশে যেভাবে লুটপাট হয় জনগণ। মাননীয় স্পিকার, আমাকে 2 মিনিট সময় একটু বাড়িয়ে দেবেন। মাননীয় সদস্য, আপনি 2 মিনিট চেয়েছেন, 2 মিনিট বাড়ানো হলো। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের দেশে যেভাবে লুটপাট হয় জনগণ তো সরকারকে বিশ্বাস করে না। মাননীয় স্পিকার, আমরা দেখেছি সরকার ইসলামী ব্যাংকে হাত দিল আর জনগণ 7 দিনে 4,000 কোটি টাকা উঠিয়ে নিল। এখন জাকাত নিয়ে মানুষ কিভাবে সরকারকে বিশ্বাস করবে সেটা অন্য বিষয়। এজন্য আমার প্রস্তাব হলো, দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের তত্ত্বাবধানে জাকাতকে আরও গুরুত্ব দিয়ে কার্যকর দারিদ্র্য বিমোচনের কর্মসূচি গ্রহণ করতে হবে। আমাদের দেশে মাননীয় স্পিকার, ধনী দরিদ্রের যে ব্যবধানটা রয়েছে আমাদের সকলের জন্য কষ্টকর। দেশের সম্পদের শীর্ষভাগ মুষ্টিমেয় মানুষের হাতে কুক্ষিগত হয়ে রয়েছে। 10% মানুষের হাতে রয়েছে 58% সম্পদ, 1% মানুষের হাতে রয়েছে 1/4 সম্পদ। এটা কিভাবে সম্ভব মাননীয় স্পিকার? এটাকে এভাবে জিইয়ে রেখে আমাদের দেশের উন্নয়ন আমরা কিভাবে করব? বাজেটের সবসময় বলা হয় বৈষম্য কমিয়ে আনা হবে, দারিদ্রতা কমিয়ে আনা হবে। এভাবে সম্পদ যদি একটা শ্রেণীর কাছে, অল্প সংখ্যক শ্রেণীর কাছে কুক্ষিগত হয়ে থাকে, এটা আমাদের কোনোভাবেই সম্ভব না। এই জন্য আমাদেরকে সুদভিত্তিক লোনকে না বলতে হবে আর জাকাত ভিত্তিক অর্থনীতিকে চালু করতে হবে। মাননীয় স্পিকার, বাজেটে একটা ভালো কথা বলা হয়েছে, জাল যার জলাতার। এই নীতির আওতায় খাল, বিল, জলাশয় জনগণের জন্য উন্মুক্ত করার যে ঘোষণা দেওয়া হয়েছে, আমি তাকে স্বাগত জানাই। দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী গোষ্ঠী প্রশাসনকে ব্যবহার করে লিজের নামে বহু জলাশয়ের উপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, জনগণকে বঞ্চিত করছে। আমার নির্বাচনী এলাকা সাথিয়া ইসামতি নদীকে বদ্ধ জলাশয় আখ্যা দিয়ে এক শ্রেণীর দুর্নীতিপরায়ণ আমলা এই নদীকে লিজ দিয়ে মেরে ফেলার ষড়যন্ত্র করছে। আমি যেটা দাবি জানাচ্ছি, নদী, খাল, বিল, জলাশয় এটাকে আইন করে এই ধরনের অপপ্রচেষ্টা বন্ধ করতে হবে। জাল যার জলাতার, এই নীতিকে আইনি ভিত্তি দিতে হবে। মাননীয় স্পিকার, আমরা যদি এই বাজেটকে সত্যিকার অর্থে জনকল্যাণমুখী করতে চাই, তাহলে জবাবদিহিতা বৃদ্ধি করতে হবে, দুর্নীতি হ্রাস করতে হবে, সংসদের ভূমিকাকে শক্তিশালী করতে হবে, ঋণ নির্ভরতা কমাতে হবে, বৈষম্য দূরীকরণে আরও সাহসী ভূমিকা নিতে হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আমার মনে হয় মাননীয় ভূমিমন্ত্রী এখানে আছেন। জাল যার জলাতার এই বিষয়টা নিয়ে আমরাও অনেক ভাবে
ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের কনস্টিটিউয়েন্সিতে এমন দেখেছি যে আইন বিরোধীভাবে নদীকে বদ্ধ জলাশয় দেখিয়ে দিনের পর দিন বছরের পর বছর লিজ দেয়া হয়েছে। আপনার এই বক্তব্য আশা করছি মাননীয় ভূমিমন্ত্রী নোটটা নিয়েছেন বোধহয়। অসংখ্য ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন নারায়ণগঞ্জ 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া। জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি প্রথমেই 2026-27 সালের যে বাজেট অধিবেশনে আজকে কথা বলতে পারায় আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া জানাই। এই বছর যে বাজেট অনুষ্ঠিত হচ্ছে, এটার জন্য সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে। কারণ 17-18 বছর ধরে এই বাংলাদেশকে যেইভাবে ঋণে জর্জরিত করে রেখেছে, যেইভাবে আপনার যখনই আমরা দায়িত্ব পেয়েছি তার পরেই মধ্যপ্রাচ্যের যুদ্ধ লেগে গেছে। এর মধ্যে 3 মাস 24 দিনের মাঝখানে আমাদের দেশনায়ক তারেক রহমান যেইভাবে করে আপনার সাহসী একটি বাজেট রেখেছে, এর জন্য আমি প্রথমেই ওনাকে ধন্যবাদ জানাই যে এরকম একটি বাজেট রাখতে পেরেছে। যেই বাজেটটি হলো গণমানুষের বাজেট, যেই বাজেটটি হলো মানুষের অধিকারের বাজেট, যেই বাজেটটি হলো স্বাস্থ্যসেবা এবং শিক্ষা ব্যবস্থাকে প্রাধান্য দিয়েছে। কারণ বাংলাদেশের আপনারা জানেন যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, এর জন্য শিক্ষার দিকে নজর রেখেছে। ইভেন আমি যদি বলি স্বাস্থ্য ব্যবস্থার যদি উন্নয়ন না হয়, এই দেশের মানুষের চিকিৎসার জন্য যেভাবে করে বাইরে যায়, যেভাবে করে বাংলাদেশের ডলার বাইরে চলে যায়, এটা থেকে আটকানোর জন্য স্বাস্থ্য ব্যবস্থার দিকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। শিক্ষা ব্যবস্থার জন্য আমি বলেছি আপনার বাংলাদেশের যেই বাজেট বলতে আমরা যেটা বুঝি, এর পরের দিন নিত্য প্রয়োজনের দাম বেড়ে যাবে। বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম যে বাজেটের পরে বাংলাদেশের বাজেটের কোনো প্রকার এফেক্ট করে নাই, কোনো ধরনের কোনো নিত্য প্রয়োজনের দাম ইনক্রিজ করে নাই। আজকে আপনি ব্যবসায়িকদের জন্য বাংলাদেশে এই প্রথম একটি বাজেট হয়েছে যে এই বাজেটটি লং টাইমের একটি প্রসেস আছে, যে বাইরের ওরা যদি ইনভেস্ট করে ওরা জানবে যে কত বছর কত টাকা ওদের ট্যাক্স দেওয়া লাগবে। আপনার ওয়ান স্টপ সার্ভিসের বিভিন্ন আপনার যে কোম্পানি যদি গঠন করে ওয়ান স্টপ সার্ভিসে এই কোম্পানিগুলি গঠন করতে পারবে। তরুণদের জন্য স্টার্ট আপের ব্যবস্থা করে, স্টার্ট আপ প্লাস হলো আপনার ফ্রিল্যান্সের জন্য ট্যাক্স ফ্রি, ইভেন তাদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এরকম বাজেট আগে হয়েছে নাকি আমার জানা নাই, তবে এত সুন্দর বাজেট করাতে আমি অর্থমন্ত্রী ইভেন তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাই। এখন আমি নারায়ণগঞ্জের ছেলে হিসাবে কয়েকটি কথা বলি। বাংলাদেশের জিডিপির 7.5% নারায়ণগঞ্জের অবদান রাখে জিডিপিতে, ওয়ারেস নারায়ণগঞ্জের জিডিপি এতটুকু অবদান রাখার পরও নারায়ণগঞ্জকে বি ক্যাটাগরি একটি জেলা হিসাবে করে রেখেছে। আমি আশা করব এটা অতি শীঘ্রই যাতে নারায়ণগঞ্জকে এই ক্যাটাগরিতে একটি জেলাতে পরিণত করা হয়। আজকে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনকে মেট্রোপলিটন সিটির জন্য আমি দাবি জানাচ্ছি, কারণ নারায়ণগঞ্জের ইন্ডাস্ট্রিয়াল জোন, নারায়ণগঞ্জের উপরে অনেক কিছু রপ্তানি নির্ভরশীল। এর জন্য আমি আশা করব যে এটা কি একটি মেট্রোপলিটন সিটি যাতে করা হয়। ফতুল্লা আন্তর্জাতিক স্টেডিয়াম, যে স্টেডিয়ামটা আপনি বন্ধ হয়ে রয়েছে, এই স্টেডিয়ামটা অবশ্যই যাতে অতি শীঘ্রই যাতে এটা চালু করা হয়। এখন আমি রূপগঞ্জের ছেলে, আমি রূপগঞ্জের যাদের ভোটের মাধ্যমে আমি সংসদে এসেছি তাদের কথা না বললেই না। রূপগঞ্জে বিভিন্ন কোম্পানি, অসৎ কোম্পানিরা আমাদের কৃষি জমি বালি দিয়ে কৃষি জমিগুলিকে ভরে রাখছে। আমি আশা করব ওদের শাস্তির আওতায় যাতে না হয়, কারণ রূপগঞ্জের মানুষ রূপগঞ্জের বাড়ি ঘরে থাকতে পারছে না, তারা কৃষি জমি ভরে ফেলছে, তাদের বাড়ি ঘরগুলি বালি দিয়ে ভরে ফেলছে। আমি আশা করব এদেরকে শাস্তির আওতায় যাতে আনা হয়। আমি রূপগঞ্জের মা বোনদের কথা চিন্তা করে বলতে চাই, তাদের অন্তত যে বাসার যে গ্যাসের লাইনটা, এই গ্যাসের লাইনটাকে যাতে বৈধতা দেওয়া হয়। আজকে এলপিজি গ্যাস যেটি বাজারে সরকারি রেট হলো 1300 সামথিং টাকা, এটা 2400 টাকা করে কিনছে। অন্তত আমাদের
যারা রেগুলেশন এটা এটা যাদের দেখার উচিত, ওরা যাতে এই ব্যাপারটা যাতে দেখে, এলপিজি গ্যাসের দামটা যাতে সরকারি যে রেটটি, এই রেটে যাতে আমাদের মা বোনরা যাতে পায়। আপনার রূপগঞ্জের 741টা ইন্ডাস্ট্রি আছে, যেটা আমি বলবো যে অনেকগুলি জেলাতেও 741টা ইন্ডাস্ট্রি নাই, যেটা রূপগঞ্জে 741টা ইন্ডাস্ট্রি আছে। এখন এই ইন্ডাস্ট্রির বর্জ্য ব্যবস্থার জন্য এইভাবে করে অনেকগুলি ইন্ডাস্ট্রির আপনার এইভাবে প্ল্যান নাই, ইটিবি প্ল্যান নাই। আমি আশা করব ইটিবি প্ল্যানের জন্য যাতে গভর্নমেন্ট তাদেরকে একটা মিনিমাম রেটে যাতে লোন দেওয়া হয়, যাতে এই ইটিবি প্ল্যানটা যাতে সবাই বসাতে পারে। আরেকটি সমস্যা আছে, আমাদের এতগুলি ইন্ডাস্ট্রির মাঝখানে অনেকগুলি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে আজকে, শুধু জলবদ্ধতার কারণে। বিভিন্ন অসৎ ব্যবসায়িকরা এই খালগুলিকে দখল করে রেখেছে। আমি আশা করব অতি শীঘ্রই যাতে এই খালগুলিকে পুনরুদ্ধার করে আবার খনন করা হয়। আজকে আমাদের দেশনায়ক তারেক রহমানের উপরে বিশ্বাস রেখেছে আমাদের জনগণ, বিশ্বাস রেখেছে আমাদের প্রতিটি মানুষ। আমি আশা করব আমাদের যারা বিরোধী দলে আছে ওনারাও বিশ্বাস করুক, যাতে তারেক রহমান সাহেব, আমি বলতে চাই যে উনি এই দেশের জন্য এসেছে, এই দেশের মানুষের ভাগ্য ইনশাল্লাহ উনি উন্নয়নের দিকে নিয়ে যাবে। আজকে যেই বাজেটটা দিয়েছে, এই বাজেটটা আমি বলবো এখনকার উপযুক্ত বাজেট। এই বাজেটের মাধ্যমে এই বাংলাদেশ সামনের দিকে আগাবে। অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। টাইম ইজ আপ। থ্যাংক ইউ। বসেন প্লিজ। আলোচনায় অংশগ্রহণ করবেন গোপালগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব কে এম বাবর। জনাব কে এম বাবর, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। আজকে 2026 এবং 2027 অর্থ বছরের একটি সময়োপযোগী বাস্তবমুখী জনকল্যাণ কেন্দ্রিক বাজেট প্রণয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মাননীয় অর্থমন্ত্রী এবং সংশ্লিষ্ট সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। বর্তমান বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা, বৈশ্বিক মুদ্রাস্ফীতি, আন্তর্জাতিক বাণিজ্যের পরিবর্তিত পরিস্থিতি এবং বহুমুখী অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও সরকার যে দূরদর্শিতা, সাহসিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এ বাজেট উপস্থাপন করেছে, তা নিঃসন্দেহে একটি ইতিবাচক আশাব্যঞ্জক পদক্ষেপ। আমি বিশ্বাস করি এই বাজেট দেশের অর্থনৈতিক অগ্রগতি, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মাননীয় স্পিকার, এই বাজেটে মানব সম্পদ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, কৃষি, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার যে সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তা বাংলাদেশের উন্নয়ন যাত্রাকে আরও গতিশীল করবে। বিশেষ করে তরুণ জনগোষ্ঠীর জন্য নূতন কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং উৎপাদনমুখী অর্থনীতির বিকাশে সরকার যে অঙ্গীকার প্রতিফলিত হয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। মাননীয় স্পিকার, আমি একজন চিকিৎসক হিসেবে স্বাস্থ্যখাতের বিষয়ে বিশেষ কিছু কথা বলতে চাই। অত্যন্ত আনন্দের সঙ্গে আমি উল্লেখ করতে চাই যে 2026-2027 অর্থ বছরে স্বাস্থ্য পরিবার কল্যাণ খাতের জন্য 69,409 কোটি টাকার রেকর্ড বরাদ্দ প্রদান করা হয়েছে, যা বিগত অর্থ বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। স্বাস্থ্য খাতে এ ধরনের সাহসী ও যুগান্তকারী বিনিয়োগ বর্তমান সরকারের জনকল্যাণমুখী চিন্তা, মানবিক দৃষ্টিভঙ্গি এবং জনগণের প্রতি দায়বদ্ধতার এক উজ্জ্বল প্রতিফলন। এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি অত্যন্ত সন্তোষের সঙ্গে লক্ষ্য করছি যে এবারের বাজেটে স্বাস্থ্যখাতে উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, আধুনিক চিকিৎসা প্রযুক্তির ব্যবহার, হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর দক্ষতা উন্নয়ন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকারের গৃহীত উদ্যোগসমূহ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা গোপালগঞ্জ 2-এর জনগণের পক্ষ থেকে স্বাস্থ্য খাতের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চাই। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এরিয়ায় একটা ডেন্টাল কলেজ হয়েছে। আপনি জানেন বিগত
একনেক বৈঠকে অনুমোদন হয়েছে, কিন্তু 90% কাজ সম্পন্ন হয়েছে, অথচ এখানে 10% কাজের জন্য এখনও এই ডেন্টাল কলেজ মানুষের সেবায় কাজ করতে পারছে না। এই জন্য আপনার মাধ্যমে আমি স্বাস্থ্যমন্ত্রীর কাছে প্রার্থনা করব আমাদের এই গোপালগঞ্জ ডেন্টাল কলেজটা যেন চালু হয়। এই ডেন্টাল কলেজ চালু হইলে শুধু গোপালগঞ্জের মানুষ উপকৃত হবে না, আমার বিশ্বাস দক্ষিণ অঞ্চলে 21টি জেলার মানুষ এই ডেন্টাল কলেজের সেবা নিতে পারবে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি স্বাস্থ্যমন্ত্রীর কাছে আবার আকুল আবেদন জানাবো, আমাদের গোপালগঞ্জে একটা আই হসপিটাল আছে, এটা একটা ইনস্টিটিউট। এই হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার নেই। এই হাসপাতাল বাংলাদেশে একটা আধুনিক হসপিটাল। এই হাসপাতাল যদি সুষ্ঠুভাবে পরিচালনা হতে পারে, দক্ষিণ অঞ্চলে এবং উপকূলীয় অঞ্চলের মানুষগুলো এই হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নিতে পারবে, যাতে ঢাকার উপর লোড কম পড়বে, মানুষের আর ঢাকামুখী হতে হবে না। তাই আমি এই হাসপাতাল যাতে মানুষের সেবা যাতে মানুষের দ্বার ঘরে পৌঁছে দিতে পারে, এই জন্য আমি আবারও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমাদের গোপালগঞ্জ আমার নির্বাচনী আসনে একটা সুন্দর মেডিকেল কলেজ হসপিটাল আছে, কিন্তু এই হসপিটালে পর্যাপ্ত ডাক্তার নেই, জনবল নেই। এই হসপিটাল 10 তলা বিশিষ্ট হসপিটাল, কিন্তু এখানে 3 থেকে 4টে ফ্লোর ফাংশনিং, আর কোনো ফ্লোর ফাংশনিং নাই। যদি এখানে আমাদের স্বাস্থ্য সব কিছু অবকাঠামো সব কিছু আছে, আমি চাই এখানে একটা কিডনি ইউনিট হোক, একটা কার্ডিয়াক ইউনিট হোক, যাতে দক্ষিণ অঞ্চলের মানুষ ঢাকার দিকে না আসে, ওই গোপালগঞ্জে একটা মেডিকেল হাব গঠন করে এই দক্ষিণ অঞ্চলের মানুষজন ওইখানে স্বাস্থ্যসেবা নিতে পারে। এই কারণে স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমি প্রার্থনা করব, গোপালগঞ্জের স্বাস্থ্য যে স্থাপনাগুলো আছে সেগুলো যদি সঠিকভাবে বাস্তবায়ন করা হয়, আমার মনে হয় ঢাকামুখী মানুষের চাপ কমে যাবে। আমাদের আছে একটা ট্রমা সেন্টার, কিন্তু ট্রমা সেন্টারে কোনো ডাক্তার নেই, কোনো স্টাফ নেই, কিছু নেই, অকেজোভাবে পড়ে আছে। আমাদের ওখানে আছে একটা নার্সিং ইনস্টিটিউট, কিন্তু ওখানে কোনো ছাত্রছাত্রী ভর্তি হয়েছে, কিন্তু কোনো টিচার নেই, কোনো ফার্নিচার নেই, তেমন কোনো কিছুই নেই। তাই আমি এই সব কিছু যাদের স্বাস্থ্য মন্ত্রণালয় বিশেষ নজর দিয়ে, মাননীয় প্রধানমন্ত্রীর স্পেশাল নজর দিয়ে আমাদের এই গোপালগঞ্জে এই সেবাগুলো সাধারণ মানুষ, শুধু গোপালগঞ্জবাসী না, এদের যেন দক্ষিণ অঞ্চলে মানুষ উপকৃত হয়, এই ব্যাপারে আমি গোপালগঞ্জবাসীর পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাকে একটু 2 মিনিট সময় বাড়িয়ে দিয়েন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গোপালগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আর মাননীয় প্রধানমন্ত্রী, আমার নির্বাচনী আসন গোপালগঞ্জ সদর উপজেলা এবং কাশিয়ানীর আংশিক 7টা ইউনিয়ন নিয়ে আমার নির্বাচনী আসন গঠিত, কিন্তু আমাদের 2 মিনিট বাড়ানো হলো। থ্যাংক ইউ। আমার নির্বাচনী আসনে 7টা যে ইউনিয়ন আছে কাশিয়ানী জেলার, ওটা কাশিয়ানী সদর থানা থেকে অনেক দূরে, প্রায় 40 কিলোমিটার দূরে, গোপালগঞ্জ সদর থানা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। তাই আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি অনুরোধ প্রার্থনা করছি, ওই রামজে যে তদন্ত কেন্দ্র আছে, ওই তদন্ত কেন্দ্রটাকে যেন একটা পূর্ণাঙ্গ থানা হিসেবে রূপান্তরিত করেন। মাননীয় স্পিকার, আপনার কাছে আমি আর একটা অনুরোধ করছি, আমাদের গোপালগঞ্জে এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড একটা প্ল্যান্ট আছে, ওই প্ল্যান্টে একটা ভ্যাকসিন প্ল্যান করার কথা ছিল। বিগত অন্তর্বর্তী সরকার আমাদের এই প্ল্যানটাকে মুন্সিগঞ্জে ট্রান্সফার করেছে, অথচ গোপালগঞ্জে প্রায় 200 কোটি টাকা ল্যান্ড অধিগ্রহণ করেছে। আমি আপনার মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে প্রার্থনা করতে চাই, আমাদের এই প্ল্যানটাকে যদি গোপালগঞ্জ ফিরিয়ে দিতেন, গোপালগঞ্জের মানুষ উপকৃত হতো এবং এই দ্রুত যেহেতু ল্যান্ড আপনার অধিগ্রহণ করা আছে, দ্রুত ফাংশনিংয়ে আসতে পারতো। কারণ আমাদের অন্তর্বর্তী সরকার হয়তো বা বিশেষ কারণে আমাদের এই প্ল্যানটা কেটে নিয়েছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে জানাতে চাই, গোপালগঞ্জে 3টি আসনের 3টা আসন এবার বিএনপি পেয়েছে। এই কারণে আমাদের গোপালগঞ্জের প্ল্যান কেন মাননীয় স্পিকার অন্য জেলায় কেটে নেওয়া হবে? তাই আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের এই প্ল্যানটা যেন আমাদের ওখানে ফিরিয়ে দেওয়া হয়। মাননীয় স্পিকার, আপনাকে আমি আর একটা কথা জানাতে চাচ্ছি, আমাদের বাংলাদেশের 70% স্বাস্থ্যসেবা প্রাইভেট সেক্টর থেকে আসে, অথচ প্রাইভেট সেক্টরের লাইসেন্সের জন্য
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র লাগে, নার্কোটিকের ছাড়পত্র লাগে, এইগুলো 5 বছর আগে ছিল না। এইগুলো থেকে পরিত্রাণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে শক্তিশালী করে এই স্বাস্থ্য মন্ত্রণালয় এককভাবে লাইসেন্স দিতে পারে, এই ব্যাপারে আপনার কাছে আমি অনুরোধ করছি সবাইকে। জি, ধন্যবাদ মাননীয় সদস্য। আপনার বক্তব্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত অনেক কথা বলেছেন। আনফরচুনেটলি স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় মন্ত্রী বা প্রতিমন্ত্রী কেউই নেই, থাকলে হয়তো ভালো হতো। ও, প্রতিমন্ত্রী মহোদয় আছেন, আমি দুঃখিত। প্লিজ অ্যাকসেপ্ট মাই সিনসিয়ার অ্যাপোলজি। নিশ্চয় নোট নিয়েছেন, ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন আসন নম্বর 338, মহিলা আসন নম্বর 38, মার্জিয়া বেগম। মার্জিয়া বেগম, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। আজ আমি এই মহান সংসদে স্বাস্থ্য খাত নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে দাঁড়িয়েছি। মাননীয় স্পিকার, সরকার এবার বাজেটে স্বাস্থ্য খাতে ৬৯,৫০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে, যা জিডিপির ১.০২%। গত বছর এটা ছিল ০.৮৮%। আমি দৃঢ়তার সাথে বলতে চাই যে শুধু বরাদ্দের অঙ্ক বড় হলেই জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত হয় না, বরং বরাদ্দকৃত এই অর্থ কতটা কার্যকরভাবে ব্যয় হয়েছে এবং তার সুফল সাধারণ মানুষ পাচ্ছে কিনা তার উপরই নির্ভর করে এই স্বাস্থ্যসেবা। মাননীয় স্পিকার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিশ্বব্যাংকের সর্বশেষ হিসাবে বলা হয়েছে যে চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে বাংলাদেশের শতকরা ৪৪% পরিবার আর পারিবারিক আর্থিক বিপর্যয়ের মুখে পড়ে। বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে আরও বলা হয়েছে যে পুরো বিশ্বের মধ্যে স্বাস্থ্য খাতে সরকারি ব্যয়ের দিক থেকে সর্বনিম্ন অবস্থানে অবস্থান করছে আমাদের এই বাংলাদেশ, যা মোট ব্যয়ের ১.১%। এমনকি ঋণের দায়ে জর্জরিত গরিব দেশগুলো, যেখানে তাদের মোট সরকারি ব্যয়ের অন্তত ৭% তাদের স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখে, সেখানে আমরা ১.১% মধ্যে ঘুরপাক খাচ্ছি। মাননীয় স্পিকার, বাজেটের নথিতেই উল্লেখ আছে গত অর্থ বছরে প্রথম 10 মাসে সরকারের উন্নয়ন ব্যয়ের বাস্তবায়ন হয়েছে মাত্র ৪০.৭%। আরও উদ্বেগের বিষয় হলো যে স্বাস্থ্য খাতে প্রতি বছর বরাদ্দকৃত অর্থের প্রায় ২০-৩০% অব্যবহৃত থেকে যায়। অর্থাৎ একদিকে হাসপাতালগুলোতে বেড নেই, ডাক্তার নেই, প্রয়োজনীয় ঔষধ এবং যন্ত্রপাতি নেই, অন্যদিকে কোটি কোটি টাকা খরচ না হয়ে ফেরত যাচ্ছে। তাহলে প্রশ্ন ওঠে, সমস্যাটা কি আমাদের অর্থের নাকি ব্যবস্থাপনার দুর্বলতা, ব্যর্থতা? মাননীয় স্পিকার, আমাদের দেশের হাসপাতালগুলোর বাস্তব চিত্র অত্যন্ত উদ্বেগজনক। অনেক জেলা হাসপাতাল আছে যেখানে সিটি স্ক্যান, এমআরআই সুবিধা নেই, আইসিইউ বেডের তীব্র সংকট রয়েছে, চিকিৎসক ও নার্সের পদ শূন্য পড়ে আছে, রোগীদের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে চিকিৎসা নিতে হয়, কোথাও কোথাও রোগীদের হাসপাতালের বারান্দায়, করিডোরে, এমনকি আপনার মেঝেতে চিকিৎসা নিতে হয়। মাননীয় স্পিকার, আমি মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে জানতে চাই, যদি অর্থই বরাদ্দটা থাকেই তাহলে কেন হাসপাতালগুলোতে প্রয়োজনীয় সেবা পৌঁছাচ্ছে না? মাননীয় স্পিকার, সরকারি ব্যবস্থাপনায় প্রকল্প বাস্তবায়নের দীর্ঘসূত্রিতা, সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব, দক্ষ জনবলের অভাব এবং অডিট ভীতির সংস্কৃতি স্বাস্থ্যখাতের উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। মাননীয় স্পিকার, আর স্বাস্থ্যখাতের সবচেয়ে বড় সংকট হলো শুধু অর্থের নয়, সংকট দক্ষতা ও সুশাসনের। মাননীয় স্পিকার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, সিভিল সার্জন ও প্রশাসনিক দায়িত্বে থাকা চিকিৎসকদের জন্য আধুনিক স্বাস্থ্য ব্যবস্থাপনা প্রশিক্ষণ বাধ্যতামূলক করা প্রয়োজন, কারণ স্বাস্থ্য সেবা শুধু চিকিৎসা বিজ্ঞান নয়, এটি একটি দক্ষ ব্যবস্থাপনাও। মাননীয় স্পিকার, সরকার
1 লক্ষ স্বাস্থ্যকর্মী এবং 5,000 চিকিৎসক, নতুন চিকিৎসক নিয়োগের যে ঘোষণা দিয়েছে, আমরা চাই এ নিয়োগ দ্রুত, স্বচ্ছ এবং দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন হোক এবং প্রান্তিক এলাকাগুলো অগ্রাধিকার পাক। মাননীয় স্পিকার, আমি বিশেষভাবে স্বাস্থ্য খাতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অর্থাৎ পিপিপি মডেলের মাধ্যমে বেসরকারি হাসপাতাল থেকে সেবা ক্রয়ের বিষয়ে সতর্ক করতে চাই। মাননীয় স্পিকার, যথাযথ নিয়ন্ত্রণ জবাবদিহি ছাড়া এই ব্যবস্থা চালু হলে জনগণের অর্থ বেসরকারি খাতের মুনাফা বৃদ্ধির হাতিয়ারে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই জনগণের অর্থ ব্যয়ের ক্ষেত্রে কঠোর নজরদারি ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। মাননীয় স্পিকার, আপনার কাছে সময় বৃদ্ধির প্রার্থনা করছি। আমাদের দেশের মানুষ এখনও চিকিৎসা ব্যয়ের বড় অংশ নিজের পকেট থেকে ব্যয় করতে বাধ্য। অনেক পরিবার চিকিৎসা করাতে গিয়ে দরিদ্র হয়ে পড়ে। অসুস্থতা যেন কোনো পরিবারের জন্য অর্থনৈতিক বিপর্যয়ের কারণ না। 2 মিনিট সময় বাড়ানো হলো। শুক্রিয়া। সেই লক্ষ্যে স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে হবে। আমরা চাই স্বাস্থ্য বাজেটের শতভাগ কার্যকর বাস্তবায়ন, জেলা এবং উপজেলা হাসপাতালের জনবল ও যন্ত্রপাতি ঘাটতি পূরণ। আমরা চাই প্রাথমিক স্বাস্থ্যসেবায় অধিক বিনিয়োগ, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ক্রয়ে স্বচ্ছতা। আরও চাই স্বাস্থ্য খাতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি। মাননীয় স্পিকার, আমি আমার নিজ জেলা লক্ষ্মীপুরের চরম বাস্তব সত্যটি এই মহান সংসদে তুলে ধরতে চাই। 50 শয্যা বিশিষ্ট এই হাসপাতালটিতে প্রতিদিনই 300 থেকে 400 জন রোগী আসে এবং এই সম্প্রতি হামের প্রাদুর্ভাবে একটি শিশুকে, অর্থাৎ একটা বেডে 2-3 জনকে শিশুকে থাকতে হচ্ছে, এমনকি জায়গা না পেয়ে সাধারণ রোগীদের সাথে ফ্লোরে অবস্থান করতে হচ্ছে। আর সেই সাথে রয়েছে তেলপোকা, ছারপোকা, মশামাছির উপদ্রব, আর পাশে রয়েছে উন্মুক্ত খোলা ড্রেন। মাননীয় স্পিকার, হাসপাতালের জন্য যেটুকু যন্ত্রপাতি বা জনবল থাকা প্রয়োজন তার তীব্র অভাব রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসার পদগুলো দিনের পর দিন শূন্য পড়ে আছে। আর পাশে রয়েছে নির্মাণাধীন 250 শয্যা বিশিষ্ট একটি নতুন ভবন। আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি, যত দ্রুত সম্ভব এটি প্রয়োজনীয় জনবল এবং যন্ত্রপাতি নিয়ে উন্মুক্তভাবে পূর্ণাঙ্গভাবে উদ্বোধন করার জন্য। মাননীয় স্পিকার, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সংক্ষেপে বলছি। আমাদের তরুণ প্রজন্মের কর্মসংস্থান এবং দেশের সফটওয়্যার ও তথ্য প্রযুক্তি খাতের কাঙ্ক্ষিত বিকাশের স্বার্থে আইসিটি খাতের কর অব্যাহতি সুবিধাটি অব্যাহত রাখা একান্ত প্রয়োজন। দেশীয় শিল্পের প্রচার এবং নতুন উদ্যোক্তা তৈরিতে এই বাজেটকে আরও বেশি ব্যবসা বান্ধব ও বিনিয়োগের সহায়ক হিসাবে গড়ে তোলার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে আমি বলতে চাই যে স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা নয়, এটি সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার। তাই আজ বাজেটের অঙ্ক বৃদ্ধি নয়, বরং সেই অর্থ। অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন কুমিল্লা 7 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আতিকুল আলম। জনাব আতিকুল আলম, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। 2026 এবং 27 অর্থ বছর বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় আমাকে সুযোগ দেওয়ার জন্য মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, এই জনবান্ধব বাজেট পেশ করার জন্য আমি মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে এবং মাননীয় অর্থমন্ত্রীকে আমি আমার নির্বাচনী আসনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, স্বাস্থ্য খাতে যেই বাজেট এবার পেশ করা হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে বিরল। কারণ মাননীয় স্পিকার, যেই কিডনি ডায়ালিসিস, হার্টের রিং এবং চোখের লেন্সের উপর যেই কর ফেরত নেওয়া হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে বিরল। কারণ আমার পরিবারে মাননীয় স্পিকার, আমার পিতা মরহুম আলহাজ খোরশেদ আলম সাহেব, উনি কুমিল্লা উত্তর জেলা বিএনপির আমৃত্যু সভাপতি ছিলেন। উনি 2014 সাল থেকে এই ডায়ালিসিস করছেন প্রায় 18 সাল পর্যন্ত। এই জায়গায় মাননীয় স্পিকার, একটু আগে আপনার পাবনা একের সংসদ সদস্য মহোদয় বলেছিলেন 8 দিন হসপিটালে মাত্র 250 টাকায় নাকি ডায়ালিসিস করা হয়। আমার মনে হয় আমি 2014 সাল থেকে এই ডায়ালিসিসের সাথে সম্পৃক্ত। আমার মনে হয় না সারা বাংলাদেশে কোনো জায়গায় 250 টাকায় ডায়ালিসিস হয়। মাননীয় স্পিকার, 2020 সাল থেকে আমার মাও ডায়ালিসিস করতেছে, আজও বদি, আজকেও করছে স্কোয়ারে, যার মূল্য প্রায় 5600 টাকা। এই যে
5% এবং 15% কর ফেরতের কারণে আমার মনে হয় এই ডায়ালিসিসের উপরে ডায়ালিসিসের যেই রেটটা ধারণ করা হবে তা অর্ধেকে উত্তীর্ণ হবে মাননীয় স্পিকার। আরেকটা বিষয় আমি আপনার অবতীর্ণ করতে চাই মাননীয় স্পিকার, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধিদপ্তরের অধীনে বা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে আমাদের উপজেলায় যে সমাজসেবা অফিসারের অধীনে আমাদের গ্রাম্য যেই ধরনের মানুষ বা গ্রামের মানুষ যদি ক্যান্সার আক্রান্ত হয় বা স্ট্রোকের মাধ্যমে বা স্ট্রোকের কারণে তারা যদি পঙ্গুত্ব বরণ করে, তাইলে এখন পর্যন্ত তাদেরকে বাৎসরিক 50,000 টাকা অনুদান দেওয়া হয়। কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এই 50,000কে 1 লক্ষ টাকায় কিন্তু উত্তীর্ণ করছেন। তা আমার কথা হলো মাননীয় স্পিকার, এই নাগরিক সুযোগ সুবিধাগুলো যদি আপনারা না দেখেন, অনেক মতাদর্শের লোক হয়তো বা এই জায়গায় আছে, অনেকের কথা হলো ব্যাংক নিয়ে কথা বা হাসপাতাল নিয়ে কথা। আসলে আমাদের রাজনীতিটা তো জনবান্ধব মাননীয় স্পিকার, মানুষ বাঁচলে না সব কিছু, মানুষ না বাঁচলে তো কোনো কিছু না। তো মাননীয় স্পিকার, আমি এই বিষয়ে আর কথা বলতে চাই না, আমি শুধু এটুকুই বলতে চাই আমার নির্বাচনী আসন 255 কুমিল্লা 7, আমার নির্বাচনী আসনে 13টি ইউনিয়ন, একটি উপজেলা অবস্থিত ও একটি পৌরসভা আছে। মাননীয় স্পিকার, আপনার রাষ্ট্রপতির ভাষণের উপরে আলোচনা বাজেটে আমি কথা বলার পর মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় কুমিল্লা মেডিকেল কলেজে উনি পরিদর্শনে গেছেন, ফেরার পথে চান্দিনা মেডিকেল কলেজ চান্দিনা আমার হাসপাতালে, সরকারি হাসপাতালে উনি গিয়েছেন। যাওয়ার ফলশ্রুতিতে অন স্পটেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে ফোন দিয়ে ওনার অবস্থান জানতে চাইছেন। এরপর উনি বলছে আমি চান্দিনা আছি। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় নির্দেশে তৎকালীন সময়ে উনি 50 শয্যা হাসপাতালকে 101 শয্যা হাসপাতালে ঘোষণা করেছেন। কিন্তু আমার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে আমি আপনার অনুরোধ করতে চাই, 101 শয্যা করবেন আলহামদুলিল্লাহ, কিন্তু 10 শয্যা যাতে আইসিইউ বেড থাকে মাননীয় স্পিকার। কারণ দীর্ঘ 40 থেকে 45 কিলোমিটারের মধ্যে কোনো হাসপাতাল নাই, নিমসার থেকে আপনার ইলেটগঞ্জ পর্যন্ত। এই যে অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হলে রুগীদের তাৎক্ষণিক সেবা দেওয়ার জন্য আইসিইউ খুব জরুরি। আমি আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করব যাতে 101 শয্যা বিশিষ্ট যে হাসপাতালটি করা হবে এর সাথে যেহেতু 10 বেড আইসিইউ বেড স্থাপন করা হয়। মাননীয় স্পিকার, আরেকটা খুব পরিতাপের বিষয়, স্বাধীন বাংলাদেশের প্রথম সংসদ থেকে শুরু করে এখন পর্যন্ত যদি ধরি 53 বছরে আমার নির্বাচনী আসনের যাতায়াতের মোট রাস্তা হলো 1110.5 কিলোমিটার মাননীয় স্পিকার। কিন্তু 53 বছরে এই স্বাধীন বাংলার প্রথম সংসদ থেকে এখন পর্যন্ত যদি ধরি, মাত্র মাননীয় স্পিকার 312 কিলোমিটার কাগজে পত্রে আপনার রাস্তা পাকাকরণ হয়েছে। এই যে পাকাকরণগুলো আছে 312 কিলোমিটার, এর মধ্যে মাননীয় স্পিকার 80% চলাচলের অযোগ্য। আর পরিতাপের বিষয় মাননীয় স্পিকার, 780 কিলোমিটার রাস্তা এখনো কাঁচা মাননীয় স্পিকার। আমি আপনার মাধ্যমে মাননীয় এলজিইডি মন্ত্রী এবং এলজিইডি প্রতিমন্ত্রীর কাছে আমি করজোড়ে হাত নিবেদন করছি যে মাননীয় স্পিকার এবং মন্ত্রী মহোদয়ের কাছে দয়া করে আমার এই উপজেলার এলজিইডির যে রাস্তাগুলো, এলজিইডির আওতায় যে রাস্তাগুলো আছে, এই রাস্তাগুলোর কিছু বরাদ্দ দিয়ে মানুষের কথার কাছ থেকে যাতে বাঁচতে পারি মাননীয় স্পিকার। এলাকায় গেলে মানুষের কথার কারণে কথা শুনতে শুনতে অবস্থা খারাপ। আমি এটুকুই আশ্বস্ত করব, যদি আপনারা দয়া করে এই রাস্তাগুলোর বিষয়ে কোনো ব্যবস্থা নেন, আপনাদের পক্ষে চান্দিনার মানুষের দোয়াটুকু থাকবে মাননীয় স্পিকার। আরেকটা বিষয় মাননীয় স্পিকার, আপনাকে অবহিত করতে চাই, যখন গত মাসেই মাননীয় স্পিকার আমাকে 1 মিনিট সময় আমার একটু বাড়িয়ে দিন। জি, 1 মিনিট বাড়ানো হলো। যখন গত মাসেই মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যখন কুমিল্লা গেছিলেন, ফিরতে চান্দিনা সরকারি হাসপাতালে যখন ব্যাক করছেন, তখন উনি কিন্তু দেখে আসছে চান্দিনার রাস্তাঘাটের কি অবস্থা মাননীয় স্পিকার। পৌরসভার প্রায় 70 থেকে 80 হাজার মানুষ বসবাস করে, এর মধ্যে মাননীয় স্পিকার প্রায় 80% রাস্তা হলো পৌরসভার চলাচলের টোটালি অযোগ্য মাননীয় স্পিকার। আর আমি আপনার মাধ্যমে মাননীয় এলজিইডি মন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে রিকোয়েস্ট করব, পৌরসভাটি 1997 সালে খসড়া রূপান্তরিত করা হয়েছে। আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়কে রিকোয়েস্ট করব অতি শীঘ্রই যাতে এই আমাদের পৌরসভাটি খসড়া রূপান্তরিত করা হয় এবং
এই আরও 100 কোটি টাকার মতো বা 200 কোটি টাকা যদি বরাদ্দ দেওয়া হয়, তাহলে পৌরসভার নাগরিক সুযোগ সুবিধা থেকে মানুষ যে বঞ্চিত হয়েছে দীর্ঘদিন, এই জিনিস থেকে কিন্তু লাঘব হবে মাননীয় স্পিকার। তো মাননীয় স্পিকার, আমি আর কথা বাড়াবো না। জি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন খুলনা 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ আলী আসগার। মোহাম্মদ আলী আসগার, একটু বসেন দয়া করে, একটু বসেন প্লিজ। আলী আসগার সাহেব নেই নাকি? আলোচনায় অংশগ্রহণ করবেন মহিলা আসন নম্বর 17 সুলতানা আহমেদ। সুলতানা আহমেদ, আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি 2026 এবং 27 এই বাজেট আলোচনা করতে যাচ্ছি। আমি প্রথমেই মহান রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাচ্ছি। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরে এই ঐতিহাসিক স্বনির্ভর ও যুগান্তকারী জাতীয় বাজেট আলোচনায় অংশ নিতে পেরে আমি অত্যন্ত গর্বিত। আজ এই মহান সংসদে দাঁড়িয়ে আমি গভীর শ্রদ্ধা ও পরম কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আধুনিক বাংলাদেশের রূপকার বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি দেশ ও গণতন্ত্রের জন্য আজীবন আপসী নেত্রী, সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। একই সাথে আমি অভিনন্দন ও সশ্র সালাম জানাই আমাদের কোটি তরুণের স্বপ্নের সারথি, দূরদর্শী রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে। 1.5 দশকের স্বৈরাচারী ফ্যাসিবাদের সীমাহীন লুণ্ঠন ও 7.5 লাখ কোটি টাকার পর্বতসম ঋণের ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে মাত্র কয়েক মাসের মাথায় দেশের ইতিহাসে এই বৃহত্তম 9,38,000 কোটি টাকার সাহসী বাজেট করার কেবলমাত্র সিংহ হৃদয়ের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান হিমালয়ময় নেতৃত্বেই জাদুকরী প্রজ্ঞারই কারণে সম্ভব হয়েছে। এর রূপরেখা একটি অর্থনৈতিক কাব্য। 31 দফার প্রতিটি প্রতিশ্রুতির সফল বাস্তবায়ন এই বাজেটে স্পষ্ট প্রতিশ্রুতি। আজ বিরোধী ব্রেঞ্চের বন্ধুরা চিরচারিত অভ্যাসবশত এই বাজেটের সমালোচনা করছেন, কিন্তু আমি তথ্যের অকথ্য প্রমাণ দিয়ে বলতে চাই যে বাজেটে আমাদের পূর্বসূরি বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই গণ অভ্যুত্থানে আহত বীরদের সম্মান জানিয়ে কর্মুক্ত আয়ের সর্বোচ্চ সুযোগ বাড়িয়ে 5,25,000 করা হয়েছে। তাকে আপনারা কোন মুখে উন্নয়ন বিরোধী বলবেন? আমাদের সরকার প্রমাণ করেছে আমরা বীরের জাতি এবং বীরদের রক্তঝরা পরিশোধে আমাদের প্রিয় নেতা তারেক রহমান কতটা আপোষহীন। মাননীয় স্পিকার, আমাদের 31 দফার অন্যতম মূল লক্ষ্য হলো দেশের অর্ধেক জনগোষ্ঠী আমাদের মা বোনদের অবদানে স্বীকৃতি ও অর্থনীতি, ক্ষমতায়ন, শহীদ জিয়ার দর্শন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দূরদর্শী নারী উন্নয়নের নীতিকে ধারণ করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে নারী সমাজের অর্থনৈতিক স্বনির্ভরতার জন্য এই বাজেটে যুগান্তকারী বিপ্লব ঘটিয়েছেন। কর্মজীবী ও পেশাজীবী নারীদের কর্মুক্ত আয়ের সীমা বাড়িয়ে সরাসরি 4,25,000 টাকা করা হয়েছে। গ্রামীণ সুবিধা বঞ্চিত নারীদের সামাজিক সুরক্ষার পরিধি বাড়াতে এবং নারী পরিচালিত ক্ষুদ্র মাঝারি SME স্ট্যাটাস আপলুগোর জন্য জামানতবিহীন বিশেষ ক্রেডিট লাইনের ব্যবস্থা করা হয়েছে। মাননীয় স্পিকার, প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় বলেন
তরুণরাই বাংলাদেশের ভবিষ্যৎ এবং জ্ঞানভিত্তিক সমাজ হবে আমাদের নিউক্লিয়াস। সেই লক্ষ্যে ইতিহাসের প্রথমবারের মতো শিক্ষা খাতে বৈপ্লবিক বরাদ্দ ৩১ দফার অঙ্গীকার রক্ষার্থে শিক্ষা খাতে বাজেট ১ লাফে বাড়িয়ে দেশের ইতিহাসের সর্বোচ্চ ১,৩৬,৬০৬ কোটি টাকা জিডিপির 2% করা হয়েছে। তরুণদের কর্মসংস্থানে আইসিটি ও কারিগরি খাতে বছরে ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্ট আপ ফান্ড গঠন করা হয়েছে। ফিনান্সিয়ারদের বৈশ্বিক আয়ের উপর থেকে কর ও 15% ভ্যাট সম্পূর্ণ মকুব করে আমাদের সরকার তরুণদের মন জয় করে নিয়েছেন। মাননীয় স্পিকার, অবকাঠামো খাতে আমাদের দূরদর্শী সরকার কোনো লোক দেখানো ফানুস প্রকল্প নেয়নি। এই বাজেটে প্রকৃত অর্থনৈতিক করিডোর গড়ে তুলতে দ্বিতীয় যমুনা সেতু, তৃতীয় মেঘনা সেতু এবং ঢাকা চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে যে দূরদর্শী পরিকল্পনা নেওয়া হয়েছে তা বাংলাদেশের যাতায়াত ও অর্থনীতিকে বিশ্ব মঞ্চে এক নতুন উচ্চতায় নিয়ে যাবেন। অন্যদিকে মাধ্যমিক ও সাধারণ মানুষের উপর চাপ কমাতে করমুক্ত আয়সীমা ও 3,50,000 টাকা থেকে বাড়িয়ে 3,75,000 টাকা করা হয়েছে এবং প্রান্তিক মানুষের জন্য মাত্র 15,000 কেজিতে চালের সুবিধা অব্যাহত রাখা হয়েছে। যারা এই বাজেটকে উচ্চবিলাসী বলছেন তারা আসলে শহীদজার 19 দফা এবং আমাদের সরকারের 31 দফা শক্তি ও জনসমর্থনকে ভয় পায়। আমাদের সরকারের সুশাসন, মেধাভিত্তিক সমাজ ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর। মাননীয় স্পিকার, পরিশেষে আমি বলতে চাই, শহীদ জিয়ার আদর্শ, নেতৃত্বাধীন বেগম খালেদা জিয়ার প্রেরণা এবং আমাদের পরম শ্রদ্ধেয় জননেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ, গতিশীল এবং কারিশমাটিক নেতৃত্বে এই বাজেটে সফলভাবে বাস্তবায়িত হবে এবং বাংলাদেশে বিশ্বের বুকে একটি মর্যাদাশীল, স্বনির্ভর ও স্বৈরাচার মুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে। আমি 2026-27 অর্থ বছরে এই ঐতিহাসিক গণমুখী কল্যাণমুখী বাজেটকে সম্মতিক্রমে পাশ করার জন্য মহান সংসদের প্রতি উদাত্তর আহ্বান জানাচ্ছি। আমি বলতে চাই, মাননীয় স্পিকার, বিএনপি সবসময় জনগণের দল, জনগণের পক্ষে কাজ করে এসেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে এসেছেন, আমরা করব কাজ, গর্ব দেশ, আমরা জাতীয়তাবাদী দল, সেই লক্ষ্যেই কাজ করেছি। আন্দোলনের সংগ্রামে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি। আগামীতে দেশ গড়ার শপথ নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবেই কাজ করব। মাননীয় স্পিকার, আমার সময় শেষ। আমি ধন্যবাদ জানাচ্ছি, আমি আর বাড়াতে বলবো না আপনাকে। ধন্যবাদ আমাকে আজকে আলোচনার জন্য সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকেও ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন দিনাজপুর 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মঞ্জুরুল ইসলাম। জনাব মঞ্জুরুল ইসলাম নেই। দিনাজপুর 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব সাদিক রিয়াজ। জনাব সাদিক রিয়াজ, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে বাজেট আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমেই মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে সুস্থ রেখে জনগণের কাজ করার জন্য, জনগণের কথা বলার জন্য এই মহান সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলের যিনি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে, যিনি আমাকে দ্বিতীয়বারের মতো মনোনয়ন দিয়ে
এই সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। এবং আমি স্মরণ করতে চাই কৃতজ্ঞতার সঙ্গে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে। আরও স্মরণ করতে চাই দেশনেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে, এবং সেই সাথে স্মরণ করতে চাই আমার মরহুম পিতা, যিনি এই মহান সংসদের সংসদ সদস্য ছিলেন। মাননীয় স্পিকার, আমার এলাকা দিনাজপুর 2, এই আসন বিরল বোচাগঞ্জ 2টি উপজেলাকে নিয়ে গঠিত। আমি এই এলাকার প্রত্যেকটি মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই, যারা আমাকে এই মহান সংসদে তাদের কথা বলার জন্য মনোনীত করেছেন, ভোট দিয়ে আমাকে এই সংসদের সংসদ সদস্য নির্বাচিত করেছেন। মাননীয় স্পিকার, এই বাজেটের মূল লক্ষ্য হচ্ছে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ বৃদ্ধি দেশের সামগ্রিক উন্নয়নকে আরও গতিশীল করবে বলে আমি বিশ্বাস করি। আমি আবারও সম্মানের সঙ্গে স্মরণ করছি আজকে এই মহান সংসদের যিনি আমাদের প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী এবং বাজেট প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাই। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ, মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট এবং আন্তর্জাতিক অনিশ্চয়তার মধ্যেও একটি জনকল্যাণমুখী, বাস্তবসম্মত এবং উন্নয়ন বান্ধব বাজেট প্রণয়নের জন্য সরকার প্রশংসার দাবি রাখে। মাননীয় স্পিকার, কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রাণ। কৃষকের উৎপাদন ব্যয় হ্রাস, সেচ সুবিধা বৃদ্ধি, কৃষি উপকরণ সহজলভ্যকরণ এবং কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য সরকারের গৃহীত পদক্ষেপকে আমি স্বাগত জানাই। একই সঙ্গে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর আহ্বান জানাই। মাননীয় স্পিকার, যুব সমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের উপর আরও গুরুত্ব দেওয়ার প্রয়োজন অনুভব করছি। কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে আরও সহায়তা প্রদানের মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব হবে। স্বাস্থ্য খাতে জনগণের প্রত্যাশা অনেক, তাই জেলা ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহের বিষয়ে অধিক গুরুত্ব দেওয়ার জন্য আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকার জনগণের পক্ষ থেকে আমি কিছু বিষয় বিশেষভাবে তুলে ধরতে চাই। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সড়ক সেতু নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, নিরাপদ পানি সরবরাহ, সেচ সুবিধা সম্প্রসারণ এবং বিদ্যুৎ ব্যবস্থার আরও উন্নয়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দ প্রদানের অনুরোধ জানাচ্ছি। একই সঙ্গে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বৃদ্ধি করে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী এবং অসহায় জনগোষ্ঠীর জন্য বরাদ্দ আরও বৃদ্ধি করা প্রয়োজন বলে আমি মনে করছি। মাননীয় স্পিকার, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও বেগবান হবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণের দিকে আমরা আরও এক ধাপ এগিয়ে যাব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সেই দিক নির্দেশনা দিবে এই বাজেটের মাধ্যমে। পরিশেষে আমি আমার এলাকার দুটি কথা বলতে চাই। আমি আপনার কাছে 2 মিনিট বৃদ্ধি করার জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আমরা সকলেই মাদক নিয়ে কথা বলছি, কিন্তু আমরা মাদকের যে করাল গ্রাস আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের যুবক সমাজকে তিলে তিলে ক্ষয় করে দিচ্ছে। মাননীয় স্পিকার, এই মাদক আসছে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে।
এটাকে বন্ধ করার জন্য আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। যে বর্তমান আইন আছে এই আইনের মাধ্যমে মাদক ব্যবসায় 2 মিনিট বাড়ানো হলো সময়, 2 মিনিট। এই মাদক ব্যবসায়ীরা যখন ধরা পড়ে এই আইনের বর্তমান আইনের ফাঁকফোকর দিয়ে তারা অতি দ্রুত বের হয়ে আসে। আমাদের এমন একটি আইন করতে হবে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বলেছেন আগামীতে উনি মাদকের উপর একটি বিল উত্থাপন করবেন। আমি আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করতে চাই এমন একটি আইন করা হোক যেই আইনটা হবে একটা নন বেলেবল অফেন্স হিসাবে যেন এই মাদককে দেখা হয়। এই মাদকে যারা ধরা পড়বে তারা যেন কোনোভাবেই অন্তত 2-3 বছরের মধ্যে জেল থেকে বেরিয়ে আসতে না পারে। তবেই মনে হয় আমরা এই মাদক ব্যবসায়ীদেরকে রোধ করতে পারবো। মাননীয় স্পিকার, আমি আমার এলাকায় দিনাজপুরের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান সেটা হচ্ছে সেতাবগঞ্জ সুগার মিল, যেটা আমাদের সেতাবগঞ্জের পরিচিতি। সেই সেতাবগঞ্জ সুগার মিলটিকে বারবার ফ্যাসিস্ট সরকার বন্ধ করে দিয়েছে। আমরা এই মিলটাকে চালু করার জন্য মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমি অনুরোধ রাখতে চাই যেন এই বাজেটে পর্যাপ্ত এই মিলটি চালু করার জন্য বরাদ্দ রাখেন। কারণ এই মিলটি চালু করলে এখানকার যেমন কর্মসংস্থান বৃদ্ধি পাবে, এই এলাকার মানুষের যে প্রাণের দাবি এই সেতাবগঞ্জ সুগার মিলটি যেন অচিরেই চালু করা হয় এবং এমনভাবে চালু করা হোক এই মিলটি যেন আর লোকসানের সম্মুখীন না হয়, লাভজনক একটা প্রতিষ্ঠান হিসেবে যেন প্রতিষ্ঠিত হয়। মাননীয় স্পিকার, আমি আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি এই মহান সংসদে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি বিগত দিনে একটি বারের জন্য কথা বলার সুযোগ পাইনি, কিন্তু আজকে দীর্ঘদিন পরে কথা বলার সুযোগ পেয়েছি। সেজন্য আমি আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন সাবিকুন নাহার। মাননীয় সদস্য দয়া করে বসেন। আপনার যখন বক্তব্যের টার্ন আসবে তখন আপনি বলবেন। বসেন। আলোচনায় অংশগ্রহণ করবেন সাবিকুন নাহার, আসন নম্বর 339। আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সদস্য একটু হোল্ড করবেন দয়া করে প্লিজ। মাননীয় সদস্য, প্রত্যেকটা বক্তব্যের প্রেক্ষিতে আরেকজনের বক্তব্য থাকতে পারে। আমি শেষ করি। মাননীয় সদস্য, আপনার যখন টার্ন আসবে তখন আগের বক্তা যে বক্তব্য দিয়েছেন আপনি সেটাকে জাস্টিফাইও করতে পারেন, সেটার এগেনস্টে যখন কথা বলার দরকার সেটাও করতে পারেন। সো ওয়েট ফর ইউর টার্ন প্লিজ। থ্যাংক ইউ। জি মাননীয় বিরোধী দলের নেতা, জি ওনার বক্তব্য শেষ। আচ্ছা, অন্য কাউকেও আপনি করাতে পারবেন। তারপরে যেহেতু বিরোধী দলের নেতা দাঁড়িয়েছেন 1 মিনিট দেয়া হলো। 1 মিনিট, সরি, আপনি একটু বসেন দয়া করে। 1 মিনিট দেয়া হলো। জি, উনি বলেছেন যে উনি জানেন না যে বাংলাদেশে বা 8 দিনে 250 টাকায় কোনো ডায়ালাইসিস হয়। উনি 5600 টাকার কথা বলেছেন। আমরা 21 সাল থেকে শুধু মগবাজারের 8 দিনে 11,000-এর উপর রোগীকে 250 টাকায় ডায়ালাইসিস দিয়েছি এবং মাত্র 400 টাকায় 18,000-এর উপর রোগীকে ডায়ালাইসিস দিয়েছি, যেটা সরকার বন্ধ করে দিয়েছেন। আমাদের 9টা হাসপাতাল আছে দেশে, প্রত্যেকটা হাসপাতালে আমাদের ডায়ালাইসিস হয় এই রকম মূল্যে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জি ধন্যবাদ। আচ্ছা মাননীয় সদস্য বসেন, আরেকজন বক্তব্য দিয়ে নেক, তারপরে বসেন দয়া করে প্লিজ। আচ্ছা ঠিক আছে, বসেন। আলোচনায় অংশগ্রহণ করবেন মহিলা আসন নম্বর 339 সাবিকুন নাহার। আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, এই মহান সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় আমাকে সুযোগ প্রদান করার জন্যে আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি দীর্ঘ সময় ধরে ধৈর্যের সাথে এই বাজেট প্রস্তাবটি উপস্থাপন করেছেন। মাননীয় স্পিকার, আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি দাঁড়িয়েছি এখানে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক। গত 21শে জুন
তুচ্ছ কারণ নিয়ে প্রকাশ্যে আমরা দেখেছি গাইবান্ধায় শিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে এবং তার অপর সঙ্গী এখন মুমূর্ষু অবস্থায় হসপিটালে আছে। ঠিক এরকম আরেকটি নৃশংস ঘটনা ঘটেছে আমার ভোটার এলাকা ময়মনসিংহ মুক্তাগাছায় গত 8 মে 8 বছরের শিশু আন্দালিব সাদমান রাফি হত্যা। কবি বলেছেন, আজকের শিশু পৃথিবীর আলোয় এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। অথচ আজকের সমাজে আমাদের শিশুদের জন্য সাজানো বাগান তো দূরের কথা, তাদের বেঁচে থাকার ন্যূনতম নিরাপত্তা দিতে আমরা ব্যর্থ হচ্ছি। মাননীয় স্পিকার, এ লজ্জা কার? মাননীয় স্পিকার, সেই 8 বছরের শিশু রাফিকে যেইভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, ছোট শিশুটিকে পাখির বাসার লোভ দেখিয়ে তাকে পুকুর পাড়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে তাকে ধাক্কা দিয়ে ফেলে যখন পানিতে ডুবে মারার পরিকল্পনা ছিল, ছেলেটি সাঁতরিয়ে যখন তীরে চলে আসলো, সে অবস্থায় পানিতে নেমে সেই নৃশংস হত্যাকারী তার ঘাড় মোটকে পানির নিচে তাকে ডুবিয়ে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল একদিন এবং পরে সেফটি ট্যাঙ্কির মধ্যে পলিথিন পেঁচিয়ে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল। মাননীয় স্পিকার, আজকের যে এই অবস্থা শিশুরা আজকে আমাদের সমাজে নিরাপদ নয়। শিশু রাফির এই হত্যাকাণ্ড আমরা শুধুমাত্র নিন্দা জানাচ্ছি না, আমরা এরকম একটি হত্যাকাণ্ডের দ্রুত বিচার আইনে তার শাস্তি দাবি করছি। সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আপনার মাধ্যমে এই দাবি জানাচ্ছি। সেই সাথে এদেশে রাফি, রামিসা, তাহিয়ার মতো আর কোনো নিষ্পাপ শিশু যেন এমন নৃশংস হত্যাকাণ্ডের শিকার না হয়, তার জন্য জোর দাবি জানাচ্ছি। এই বাজেটে শিশুদের নিরাপত্তার জন্য আমাদের কি আয়োজন রয়েছে? মাননীয় স্পিকার, 9,38,000 কোটি টাকার এই বাজেট এক কথায় জনতুষ্টিমূলক, কিন্তু বিশাল আকারের বাজেট কিভাবে বাস্তবায়িত হবে সে প্রশ্নের বাস্তবসম্মত কোনো দিক নির্দেশনা ও সমাধান আমাদের এখানে মাননীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় আমরা পাইনি। মাননীয় স্পিকার, একটি বিষয় লক্ষ্য করছি, আমাদের সরকার দলীয় সম্মানিত সংসদ সদস্যগণ প্রস্তাবিত বাজেটের উপর আমাদের সমালোচনা ও পর্যালোচনাকে সহজভাবে নিতে পারছেন না। অথচ আমরা জানি, কবি বলেছেন, নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের বন্ধু আমার আধার ঘরের আলো। মাননীয় স্পিকার, সমালোচনাকারীরাই কিন্তু সত্যিকার অর্থে প্রকৃত বন্ধু। আসলে আমরা এমন একটা সমাজ তৈরি করতে চাই, এমন একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই যেখানে তৈল মর্দনের সংস্কৃতি থাকবে না। আমরা একটা তৈল মর্দনের সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে গেছি, আমরা শুধু বাহবা পেতে চাই। আমরা রাজনীতি তোষামদি এবং খোসামদিতেই এই রাজনীতির প্রধান নীতি হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থার যথার্থ রূপ উঠে এসেছে আমাদের প্রিয় কবি নজরুলের কথায়। তিনি বলেছেন, তার উদাহরণ দিয়ে মোসাহেব কবিতায়, সাহেব কহেন চমৎকার সে চমৎকার, মোসাহেব বলে চমৎকার সে হতেই হবে, হুজুরের মতে অমৎকার। সাহেব কহেন কি চমৎকার, বলতেই দাও আহাহা। মোসাহেব বলে হুজুরের কথা শুনেই বুঝেছি, বাহাহা বাহাহা বাহাহা। রাজনীতিতে সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে না পারলে দল হিসেবে, জাতি হিসেবে আমাদের করুণ পরিণতি বরণ করতে হবে। ইতিহাস থেকে নির্মম সত্যটি যত বেশি আমরা উপলব্ধি করব, ততই আমাদের জন্য মঙ্গল। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটের ঘাটতি ধরা হয়েছে 2,42,000 কোটি টাকা। এ টাকার সংস্থান হবে আভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস হতে। এর মধ্যে বৈদেশিক ঋণ নেবার লক্ষ্য ধরা হয়েছে 1,10,000 কোটি টাকা, 6,000 কোটি টাকা ধরা হয়েছে বিদেশি অনুদান। আর আভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক খাত থেকে 1,12,000 কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। ব্যাংক বহির্ভূত খাত থেকে আরও 15,000 কোটি টাকা আদায়ের কথা বলা হয়েছে। মাননীয় স্পিকার, বাজেটের আয়ের বড় উৎস হচ্ছে ব্যাংক খাত, কিন্তু বাস্তবতা হলো ধন্যবাদ মাননীয় সদস্য, আপনার আচ্ছা, আপনাকে আর 2 মিনিট সময় দেয়া হলো। ধন্যবাদ। মাননীয় স্পিকার, 3 মিনিট বলার অনুরোধ করছি, আমাকে একটু সময় দিবেন আশা করি। দেশের বৃহৎ ইসলামী ব্যাংক ফ্যাসিবাদের আমলে ডাকাতি করে দখল করা হয়েছে। জনগণের প্রত্যাশা ছিল এই ব্যাংক ডাকাতদের হাত হতে উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফেরত দেয়া, কিন্তু সরকারের ভূমিকায় জনগণ হতাশ হয়েছে।
মূলত টোটাল বাজেটটাই আমার কাছে, এবং আমি মনে করি যারা সচেতন জাতি হিসেবে সবার কাছে উচ্চাভিলাষী হয়েছে। যেখানে গত বছর 23%-এর বেশি কর আদায় হয়নি, সেখানে রাজস্ব আদায় এত বাড়ানো হলো কিসের ভিত্তিতে? ভ্যাটের ক্ষেত্রে কিভাবে প্রোগ্রেসিভ সিস্টেমে আসা যায় এই বিষয়ে ভেবে দেখা প্রয়োজন আমি মনে করি। মাননীয় স্পিকার, আমরা দেখেছি যে এই বাজেটে দরিদ্র দূরীকরণের জন্য, দারিদ্রতা দূরীকরণের জন্য সরকার ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ভর্তুকিযুক্ত খাদ্য বিতরণ, নগদ সহায়তা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করেছে। এসব কর্মসূচি স্বল্পমেয়াদে দরিদ্র মানুষের কষ্ট লাঘব করতে সহায়ক হলেও দীর্ঘমেয়াদে আমরা যেটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বলি, সেটা দারিদ্র দূরীকরণের টেকসই সমাধান নয়। কারণ এগুলো দারিদ্র দূরীকরণের মূল কারণগুলো দূর করতে পারে না। দারিদ্র্যের মূল কারণ হলো বেকারত্ব, কম আয়, উৎপাদনশীলতা অভাব, শিক্ষা ও দক্ষতার ঘাটতি এবং বিনিয়োগের সংকট। ফ্যামিলি কার্ড বা কৃষি কার্ড সাময়িকভাবে কিছু পণ্য বা সুবিধা দিলেও এসব মৌলিক সমস্যার কখনো সমাধান নয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবী শিক্ষা করো না ভিক্ষা, কাজ করে খাও সবে। মাননীয় স্পিকার, 2026-27 সালের বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থের অভাব নয়, বরং সুশাসনের অভাব এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের সীমিত সক্ষমতা। একদিকে উচ্চাভিলাষী উন্নয়ন লক্ষ্য, অন্যদিকে দুর্বল রাজস্ব ভিত্তি। একদিকে ব্যাপক ব্যয়ের পরিকল্পনা, অন্যদিকে সীমিত ব্যয়ের সক্ষমতা। এই বৈপরীত্য দূর করা না গেলে বাজেটের ঘোষিত লক্ষ্যসমূহ কাগজে কলমে আকর্ষণীয় হলেও তা বাস্তবে প্রতিফলন সীমিত হয়ে থাকবে। মাননীয় স্পিকার, আমরা দেখেছি। ধন্যবাদ। মাননীয় সদস্য আলোচনা অংশগ্রহণ করবেন বগুড়া 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব কাজী রফিকুল ইসলাম। জনাব কাজী রফিকুল ইসলাম, বগুড়া 1। কাজী রফিকুল ইসলাম নেই, আছেন? ও সরি, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 2026-27 সালের এই বাজেটের উপরে দাঁড়িয়ে প্রথমেই আমি ধন্যবাদ জানাই আমাদের প্রিয় নেতা, এই সংসদ নেতা, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। ধন্যবাদ জানাই আমাদের অর্থমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে, যিনি এই বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট দিয়ে আজকে রেকর্ড সৃষ্টি করেছেন। মাননীয় স্পিকার, বিএনপি যা বলে তা করে। এই যাবৎকালে যতবার বাজেট দিয়েছে ততবার বাজেটের পূর্ণাঙ্গ ভাবে এই বাজেট বাস্তবায়িত করে এই দেশকে আত্মনির্ভরশীল দেশ হিসেবে গঠন করার জন্য তারা কাজ করেছে। এই দেশের গণতন্ত্র বলেন, এই দেশের স্বাধীনতা বলেন, এই দেশের মানবিকতা বলেন, আজকে আমরা যারা বসে আছি, আজকে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যখন এই একদলীয় বাকশাল থেকে আজকে বাংলাদেশকে গণতন্ত্রে আজকে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠিত করলেন, সেই সময় থেকে আজকে আমরা যারা ডান পাশে আছেন অনেকে হয়তো এই সংসদে বসতে পারতেন না। আজকে আমরা সবাই মিলে দেশকে গড়তে চাই। এই দেশ যতবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশকে আত্মনির্ভরশীল দেশ হিসেবে গড়ে তোলার জন্য তিনি কাজ করেছেন। তিনি এই দেশকে এই দক্ষিণ এশিয়ার একটি সর্বশ্রেষ্ঠ দেশ হিসেবে আত্মনির্ভরশীল দেশ হিসেবে গড়ে তোলার জন্য তিনি যেমন কাজ করেছেন, তিনি কাজ করেছেন এই গার্মেন্টস শিল্প বলেন, জনশক্তি রপ্তানি বলেন, এইগুলো আজকে এটার মাধ্যমে আজকে দেশের এই যে প্রবাসী আয় ছেড়ে দিয়ে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের মধ্য দিয়ে আজকে এই দেশ স্বয়ংসম্পূর্ণ তার রূপ নিয়েছে। মাননীয় স্পিকার, আজকে তাই বলতে চাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বিএনপি প্রতিষ্ঠিত করেছে এদেশের মানুষের কল্যাণের জন্য, এদেশের মানুষের জনস্বার্থ রক্ষা করার জন্য। আমরা যারা এমপি হয়ে নির্বাচিত হয়েছি সবারই আমাদের প্রতিশ্রুতি আছে, সকল প্রতিশ্রুতি পূরণ হবে। মাননীয় স্পিকার, এই বাজেট বাস্তবায়িত হলে আমরা যারা এই 300 জন এমপি আছি সবারই আমাদের যা প্রতিশ্রুতি আছে সকল প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করতে পারবো এই বাজেটের বাস্তবায়নের মধ্য দিয়ে। মাননীয় স্পিকার, আমি গত কয়েকদিন আগে আমার এলাকায় গিয়েছিলাম।
আমি প্রতিটি ইউনিয়নে যেখানে আমি দাঁড়িয়েছি অনেক বয়স্ক মানুষ এসেছেন, অনেক শ্রমিক সর্বস্তরের মানুষ এসে আমাকে বলেছেন আমরা বাজেট শুনেছি, বাজেট এখন সাধারণ মানুষরাও শুনে তারা বলেছেন এই বাজেট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাজেটে উপস্থাপন করেছে মাননীয় অর্থমন্ত্রী। এই বাজেটের জন্য তারা বলেছেন যে আমাদের পক্ষ থেকে সংসদে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে আমাদের ধন্যবাদ আপনি পৌঁছে দেবেন। আমি আমার এলাকার পক্ষ থেকে আজকে প্রধানমন্ত্রী নাই, মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ, আমার এলাকার পক্ষ থেকে ধন্যবাদ জানাই একটি সুন্দর এবং পরিপূর্ণ বাজেট দেওয়ার জন্য। এই বাজেট বাস্তবায়িত হলে আমরা যারা এমপি হয়েছি, আমরা এলাকায় যারা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছি, সকল প্রতিশ্রুতি আমার মনে হয় বাস্তবায়িত হবে। বাংলাদেশকে পিছনে ফিরে তাকাতে হবে না। আজকে এই বাজেট প্রণীত হয়েছে আমাদের নেতা, আমাদের বিএনপির চেয়ারম্যান, আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যে ভীষণ, যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের প্রিয় নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার অসমাপ্ত যে কাজগুলি, সেই কাজগুলি বাস্তবায়িত হবে, তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে, এদেশের মানুষ কল্যাণ হবে, আত্মনির্ভরশীল হবে। এই দেশ সারা বাংলা বিশ্বের কাছে আবারও মাথা উঁচু করে দাঁড় করিয়ে করবে। মাননীয় স্পিকার, আমার এলাকার মানুষের কিছু কথা বলতে চাই। আমার এলাকার একটু 2 মিনিট সময় বাড়াই দিন মাননীয় স্পিকার। আমার এলাকার মানুষের দুঃখ হলো যমুনা নদী। এই যমুনা নদী ভাঙ্গন থেকে রক্ষা পাওয়ার জন্য আমি প্রতিশ্রুতি দিয়েছি, প্রতিটি ইঞ্চি মাটিকে রক্ষা করার জন্য, এই পবিত্র মাটিকে রক্ষা করার জন্য আমি তাদের প্রতিশ্রুতি দিয়েছি। আজকে এই মন্ত্র মহোদয় সবার কাছ থেকে আমি সহযোগিতা চাই। আজকে আমার এলাকার মানুষের নদী ভাঙ্গন সহ যে সমস্যাগুলির জন্য আমরা প্রতিশ্রুতি দিয়েছি, বিশেষ করে চরাঞ্চলের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বলতে চাই, আমার চরাঞ্চলের মানুষের যেই 6টি ইউনিয়ন আছে সেখানে একটি পুলিশি তদন্ত কেন্দ্র দরকার। আপনার কাছে আমি কথা বলেছি, একটি অ্যাপ্লিকেশন দিয়েছি, দয়া করে খুব তাড়াতাড়ি আমাদের এই নিরাপত্তার জন্য এই বিষয়টি বিবেচনা করবেন মাননীয় স্পিকার। আপনার মাধ্যমে আমরা বলতে চাই যে আমার এলাকায় এই চরাঞ্চলের মানুষের জন্য সেখানে একটা হাসপাতাল নির্মিত করতে চাই। মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী একটু দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি এই বিষয়টি দেখবেন অন্তত 20 শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও আমার এই চরাঞ্চলের 6টি ইউনিয়নের 60,000 মানুষের জন্য এই কাজটি করতে চাই। মাননীয় স্পিকার, আজকে আমি বলতে চাই আমার এলাকার রাস্তাঘাট থেকে আরম্ভ করে এই হাসপাতাল, আজকে ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন মাননীয় অর্থমন্ত্রী যে এই হাসপাতাল 50 শয্যা বিশিষ্ট থেকে 100 শয্যা বিশিষ্ট রূপান্তর করা হবে। এই হাসপাতাল আপনারা অনেকেই বলছেন, অনেকেই এই হাসপাতাল চাচ্ছেন, কিন্তু তিনি বাজেট বক্তৃতায় ইতিমধ্যেই বলেছেন, আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন। ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ। সংসদের বৈঠক মাগরিবের নামাজের জন্য 30 মিনিটস বিরতি দেওয়া হলো। আপনাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ।